এখন বুঝেছেন মামলা কেন করিনি? আপনি আমার ক্ষমা পাওয়ার যোগ্য না। আপনি আমাকে অমূল্যে শেষ করে মাত্র কয়েক মাস জেল খেটে নিজে নিজে প্রায়শ্চিত্ত করে নিজের শাস্তি শেষ ভেবে আনন্দিত হতে পারেন না। আমি দেব না আপনাকে সেই সুযোগ। শাহেদের নিশ্চুপতা দীর্ঘশ্বাসের রূপ নেয়। নাফিয়ার জবাবগুলো হয় আরো বেশি কঠোর, ধারালো, সোজা গিয়ে ফালাফালা করে দেয় শাহেদের বুক। তালাকটা দিয়ে যান। আপনি কখনো থুতু মাটিতে ফেলে সেটা আবার মুখে তুলে নেবেন? না, কেউ নেয় না। আপনি আমার কাছে ওই থুতুর মতন। নাফিয়া, কথাটা শাহেদের বুকে ব্যথা সৃষ্টি করতে শাহেদ একটু ধমকে উঠল। বিনিময়ে হাসলো নাফিয়া, গলা খুলে বলল, আমাদের বৈবাহিক সম্পর্কে যদি আপনার মতো মন ভাঙার দৃষ্টান্ত আমি দেখালাম, যদি অন্য পুরুষের দ্বারস্থ হতাম, তবে আপনি পারতেন আমাকে দ্বিতীয়বার গ্রহণ করতে? শুধু এটুকু বলুন। আমি এসে কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে কাঁদলেই মাফ দিয়ে দিতেন এই অনাচারের? বলুন, বলুন, আরে বলুন, সত্যি করে বলবেন কিন্তু। শাহেদ জবাব দেয়, না। কেন দিতেন না? বলুন, কারণটা বলুন। তুমি আমার স্ত্রী, আমার একচ্ছত্র সম্পদ। স্ত্রী ভ্রষ্টাচারী হলে তাকে পুনরায় কাছে টেনে ছোঁয়া কষ্টসাধ্য একজন সাধারণ পুরুষের কাছে, যদি না সে মহৎ সাধু হয়। এটাই, জি এটাই। এখন আপনি কথা না বাড়িয়ে তালাক দিন, সম্মানের সাথে দিন। আমাকে নোংরা হতে বাধ্য করবেন না। কেমন নোংরা? শুনি তো, দেখি তো। বলবো? হ্যাঁ। ঠিক আছে, বলি। আম্মা, আপনি ওখানে বাইরে আছেন তাই না? আম্মা, মনে কষ্ট নেবেন না, অনুরোধ। আগে আপনার পা ধরে মাপ চেয়ে নিচ্ছি। এই বেয়াদবকে মাপ করবেন। শাহনাজ জবাব না দিয়ে স্থির দাঁড়িয়ে রয়। ওপাশে নাফিয়া ধীরে ধীরে উচ্চারণ করে, শাহেদ, আপনি যদি আসিম তালুকদার আর শাহনাজ পারভিনের ছেলে হয়ে থাকেন, তবে আমাকে তালাক দিন। আর যদি আপনার জন্ম নিয়ে আপনি সন্দিহান থাকেন, তবে হ্যাংলামও করতে থাকেন, টেনে টেনে আমার ঘৃণাকে আরো লম্বা করতে থাকেন। আপনাকে স্বাগতম জানাই। বুকটা ধক করে উঠল শাহেদের। ওর হতবাক দৃষ্টি বন্ধ দরজার কপাটে স্থির হয়ে আছে। পা মাথা থেকে যেন কুলকুলিয়ে ঘাম ছুটে গিয়েছে। বুকের বাপাশ থেকে কোনো ভারী বস্তু যেন নিচের দিকে নেমেছে। শাহেদের বুকে প্রচন্ড ব্যথা হতে শুরু হয়েছে। ও ওর দৃষ্টি নামাতে পারছে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তারপর কি করবে? নাফিয়ার ঠোঁটের হাসি ছাড়িয়ে যায়। কি ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে মুখটা এখন। ও বলতে গিয়ে ওর মাটি চাপা পড়া আত্মবিশ্বাস পুনরুদ্ধার করেছে, তেজ আর অঙ্গীকার সুর কণ্ঠে। তারপর বাঁচবো, শ্বাস নেব, চাকরির চেষ্টা করব, আল্লাহর রহমতে চাকরি পেয়েও যাব, একা একা হাঁটবো, নামাজ পড়ে আল্লাহর কাছে শুধুমাত্র নিজের জন্য প্রার্থনা করব, নিজেকে এত আর এত ভালোবাসবো। শাহেদের গলা ভেঙে আসছে। টের পাচ্ছ শরীরটা কাঁপছে। কাঁপা কাঁপা গলায় আবারও বলে, তুমি কি আরেকবার ভাববে? নাফিয়া অদ্ভুত ভঙ্গিতে হেসে বলে, আপনি কি আরেকবার ভাববেন আপনি আসিম তালুকদার আর শাহনাজ পারভিনের ছেলে কিনা? শাহেদ আর নিতে পারল না নাফিয়ার পাষণ্ডতা। দুই হাত দরজায় ঠেকিয়ে শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে দরজায় মাথা ঠেকিয়ে আছে। জ্বর বাড়ছে ওর, সেই সাথে বাড়ছে বুকের ব্যথা। ও জানে নাফিয়া আরো বাড়াবে এসব। নাফিয়া একটুও ছাড় দেবে না, আর একটুও না। স্নিগ্ধ, সুন্দর, মায়াময়, কোমল মেয়েটার উচ্চারিত প্রতিটা শব্দের ধার ছিঁড়ে ছুঁড়ে দিয়েছে শাহেদের আত্মবিশ্বাস। ও কিছু সময়ের জন্য ভেবেছিল নাফিয়া ওকে মানবে। নাফিয়াও সেই বিশ্বাস ছিঁড়ে খুঁড়ে দিয়েছে। শাহেদ মেনে নিয়েছে ও নাফিয়ার থুতু, যাকে দ্বিতীয়বার গ্রহণ করা যাবে না, একদম নিঃশব্দে মেনে নিয়েছে। কণ্ঠ থেকে এক সমুদ্র গ্লানি উগড়ে দেওয়ার সাথে সাথে বলে, আচ্ছা, কাগজ পাঠিয়ে দেব। মুখে শুনতে চাই আমি আগে। নাফিয়া পাষণ্ডীর মতো আবদার করেই যাচ্ছে তার প্রিয়তম প্রতারক স্বামীর কাছে। শাহেদ মানল সহসা। ওর মেনে নেওয়া ছাড়া একুল ওকুল কোনো গতি নেই, ঠিক যেমন ভাবে নাফিয়ার একুল ওকুল কোনো গতি সে রাখেনি বহুগামী হয়ে। শাহেদ বলল, আচ্ছা, তালাক। শুনেছ, আমি তালাক দিলাম তোমাকে। আরো দুবার বলতে হবে। ভীষণ ঠান্ডা নাফিয়ার স্বর, এমনকি ঠোঁটের অনুজ্জ্বল হাসিটাও ছড়ানো। ভাবখানা এমন, সুখবরখানা কানে গেলেই ও নফল নামাজ আদায়ে দাঁড়াবে। ও এতটাই শান্ত, এতটাই উদ্গ্রীব নিজের মর্যাদা ফিরে পেতে। শাহেদ শ্বাস ফেলে দরজায় কপাল ঠেকিয়ে রেখে অস্ফুটে বলে, তালাক, তালাক, তালাক। বুকে হাত চাপে নাফিয়া, গায়ের সমস্ত জোরটুকু বুকে দিয়ে নির্লিপ্ত গলায় বলে, ধন্যবাদ সাহেব। একটু থামলো। শাহনাজকে ডেকে বলে উঠে, আম্মা, আপনি শুনেছেন? সিমিন, নিসা, বাতাসি, শোনা গেছে পরিষ্কারভাবে। শুনেছেন আম্মা?
শাহনাজ আর নিসা একপাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সিমিন কাঁদছে নিঃশব্দে, মুখে ওড়না চেপে, বাতাসিও কাঁদছে শব্দহীন। আর শাহেদ শরীরের সবটুকু ভর দরজায় দিয়ে দাঁড়িয়ে আছে ক্লান্ত পরিশ্রান্ত ভঙ্গিতে, যেন এক্ষুনি ঢলে পড়বেও। নাফিয়া এলোমেলো দৃষ্টি ফেলে ওর হাতের তালু ও ঘামছে। শাড়ির আঁচল দিয়ে ঘষে ঘষে সে ঘাম মুছতে ব্যস্ত, অস্থির হয়ে বলতে ব্যস্ত, আপনি কি অসুস্থ বেশি? অসুস্থ না হলে এখান থেকে যান। আপনি গেলে আমি বেরোবো এ ঘর থেকে, বারান্দায় যাব হাঁটতে, একটু বাগানে হাঁটবো। শাহেদ তবুও মিনিট খানেক দাঁড়িয়ে রয়, অসুস্থ গলায় বলে, একটু দেখে চলে যাব। এ জীবনে আর না। এখন কিসের ভয়? না ধরবো না অনুরোধ করব, তবুও কিসের ভয়? না না, ভাববেন না, আপনার মুখোমুখি হবার সাহস নেই আমার। আমি কেঁদে কেটে ফেলবো, এমনটা ভাববেন না যেন। আমি আসলে চাচ্ছি না মুখোমুখি হতে আমার অতীতের। এরপর যখন বাইরে বেরোবো, সুন্দর একটা বর্তমান দেখব শুধু। আপনার বাবা ছেলের মধ্যে কি চলবে সেটা আমার দেখার বিষয় না। আমি 3-4 দিনের মধ্যে এ বাড়ি ছেড়ে দেব। আমাকে একটু গোছাতে সময় দিন। আসলে সম্পূর্ণ পর নির্ভরশীল জীবন ছিল তো আমার। একটু সাহস, একটু আত্মবিশ্বাস, একটু অধম্যতা জমিয়ে নিয়ে তবেই বাইরে পা রাখবো। আপনার দেওয়া গয়নাগুলো লকারে রাখা থাকবে। আমি শুধু আংটিটা নেব, কারণ ওটা আমার মোহরানার মধ্যে ছিল, ওটা আমার অধিকার। শাড়ি কাপড় যা কিনে দিয়েছিলেন সেই সব থাকবে জায়গা মতো। আম্মাকে বুঝিয়ে দিয়ে যাব। আর ধুর, কি যেন একটা মনে করছিলাম, পেটে আসছে মুখে আসছে না। ও হ্যাঁ, আমার জন্য যেসব ডিপোজিট করেছিলেন ওগুলো একদম অস্বীকার করে দিচ্ছি আমি। কাগজপত্র, প্রয়োজনীয় সই সব রেখে যাব, সেসব দিয়ে ওসব বুঝে নিন। আর শাহেদের গলা কাঁপছে, মাথাটা এখনো তোলেনি। শাহনাজের বিমূর মূর্তি তখন একটা ভুলের কারণে তলিয়ে যাওয়া ছেলের হাহাকার দেখছে। নাফিয়া আবারও শ্বাস নেয়, বলে, আর কিছুই নেই। তালাকের কাগজপত্র এবার আপনি না পাঠালেও আমি পাঠাবো। আর শোনেন, এখন যান, আমি বেরোবো। বদ্ধ করে ভালো লাগছে না। এখানে বেহুদা দাঁড়িয়ে থাকবেন না। না, বলো শুনি। এই যে যা বলছো শুনতে ভালো লাগছে। শাহেদের কণ্ঠ অনুভূতি হারিয়ে যান্ত্রিক হয়েছে। নাফিয়ার ঠোঁটে পাতলা হাসি ঝুলিয়ে বলে, আর কিছু বলার নেই আমার। এই যে এখন আমি জিভে রাশ টানলাম, আপনি যতক্ষণ মন চায় এখানে দাঁড়িয়ে থাকুন। আমার নিশ্চুপতা বোধই কিছুই পাবেন না। শাহেদ সত্যি সত্যি বেহায়ের মতো আরো আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল। ওই সময় নাফিয়া নিশ্চুপ থাকলেও নৈশব্দ থাকেনি। দরজা থেকে সরে গিয়ে ক্লান্ত পায়ে সামনে গিয়ে ফোনটা হাতে তুলল মেঝে থেকে। ওর একটা পছন্দের নজরুল গীতি আছে। সাউন্ড যথাসম্ভব বাড়িয়ে দিয়ে নাফিয়া আশেপাশে তাকায়। আয়নায় নিজের প্রতিবিম্বটা দেখতে দেখতে হঠাৎ চোখ চলে যায় এলোমেলো চুলে। ছোটাছুটিতে চুলগুলো পড়ে গিয়েছিল খোপা খুলে। নাফিয়া খোপা করে নেয় অসুস্থ হাতে। পরপর গান শুনতে শুনতে দেয়াল ঘেঁষে বসে পড়ে মেঝেতে, হাঁটুতে ঠেকিয়ে দেয় মাথা। দরজার এপাশে শাহেদ আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, শরীর প্রচন্ড গরম হতে শুরু করেছে। আর একটি শব্দ ব্যয় না করে খুলল। মার বোনকে দেখলো নির্লিপ্ত চোখে মিনিট খানেক, তারপর নির্লিপ্ত কদমেই নামলো সিঁড়ি বেয়ে, বেরিয়ে গেল বাড়ি থেকে। শাহনাজ ছেলের পিছন পিছন নামলেন। তাকে অনুসরণ করে নামলো নিসা, সিমিন। ছেলের প্রস্থানের পরপর বুক চাপড়ে কাঁদতে লাগলেন শাহনাজ। হাউমাউ করে মেঝেতে বসে গড়াগড়ি করে কাঁদলেন সিমিন। আর নিসা পারছে না থামাতে। বাড়িতে তখন সুব্রত আর মন্দিরা এসেছে নাফিয়াকে দেখতে। হাত থেকে ফলমূলের প্যাকেট ধপ করে মেঝেতে ফেলে মন্দিরা গিয়ে শাহনাজকে ধরল। নিসার কাছে জানতে চাইল, কি হয়েছে? নিসা কেঁদে কেঁদে সবটা বলতে মন্দিরা ছাড়ল শাহনাজকে। ছুটতে ছুটতে উঠল দোতলায়। সুব্রত তখন লাগায় সাদের নাম্বারে কল। মন্দিরা ছুটে এসে দরজায় ধাক্কা দেয়, ভীষণ জোরে ধাক্কা। চেঁচিয়ে বলে, ভাবে একটু বের হন তো, একটু দরজাটা খুলুন। একটু থেমে মন্দিরা কান পাতে ভেতরে কি হচ্ছে সেসব শুনতে, কিন্তু গানের শব্দ ছাপিয়ে আর কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। পাবে কি করে? আবেগ বিসর্জনের ঢেউয়ের উদ্বেলিত নাফিয়া তখন শাড়ির আঁচলের অংশ দলা পাকিয়ে মুখে পুড়ে কাঁদছে যাতে শব্দ না হয়। ভয়ঙ্কর কুৎসিত সেই দৃশ্য। বোকা নাফিয়া বেহার মতো কাঁদছে, তবে জীবনে শেষবারের মতো কাঁদছে। কাল থেকে এই নোনা ধারা ও তার জীবনে অতীত হবে। সে মুখোমুখি হবে না এর। কাল থেকে সে তার উত্তরণের গল্প লিখবে। কাল থেকে সে চাকরির চেষ্টা করবে, নামাজে বসে শুধুমাত্র নিজের জন্য প্রার্থনা করবে। কাল থেকে সে বাঁচবে, কাল থেকে সে নাফিয়া হবে। ক্রিং ক্রিং আওয়াজ হচ্ছে বিগত আধ ঘন্টা যাবৎ। তন্দ্রা আর চেতনার মাঝামাঝি শাহেদ টের পাচ্ছে শব্দ, তবে ও ভেবেছে শব্দটা স্কুলের ঘন্টা। যখন দেখলো স্কুলের ঘন্টা থামবার জো নেই, তখন পিটপিট করে চোখ দুটো মেলে তাকালো। তাকিয়ে আবার চোখ বুজিয়ে নিল জ্বলুনির তোপে।
চোখ বেয়ে দরদর করে ঝরছে উষ্ণ জল, সারা গায়ে সেই জ্বলুনি ছড়িয়ে পড়ছে তুখর গতি নিয়ে। শাহেদ কপালে হাত দিয়ে শুয়ে থাকে, হাতড়ে হাতড়ে ফোনটা খুঁজতে থাকে। ওর সার্বিক পরিস্থিতি ওর নিজের মস্তিষ্কও ধরতে পারছে না এই মুহূর্তে। রগে রগে ছেয়েছে বিষ জ্বর, নাক পিটপিট করছে। খুব চেষ্টা করার পর তবেই গলা থেকে শব্দ বেরোলো। নাফু, প্লেন নাফায় তো কাজ হয় না। নাফা এক্সটেন্ড কি একটা খেয়ে নেবো? গা মুছে দাও, ঘাম ছাড়ছে বোধ হয়। নাফু বলে ব্যক্তিটি ওর আশেপাশে ত্রিসীমানায় গোটা জীবনে আর নেই, এটা মনে পড়ল শাহেদের তখন, যখন ফোনটা আবার সশব্দে বেজে উঠে ওর তন্দ্রা ভাব ভেঙে দিল পুরোপুরি। শাহেদ চোখ মেলে তরাক করে অস্থির হয়ে উঠে সমস্ত শরীর। দম আটকে সিলিং এর দিকে দৃষ্টি রেখে কাপা হাতে ফোনটা তুলে রিসিভ করলো। এই ফোন কল এড়িয়ে যেতে পারলে ও এই মুহূর্তে যেত। ভাঙা গলা নিয়ে কথা বলতে মন চায় না, কিন্তু সেটা আদৌ সম্ভব নয়। ওপাশে অমৃতার উদ্বিগ্ন গলা। কি ব্যাপার? ওদিকে কি ব্যাপার? তুমি বরগুনা এখনো? নাফিয়া কেমন আছে? নাফিয়া দুর্দান্ত আছে, আমি বরগুনা নই। ভীষণ নির্লিপ্ত স্বর শাহেদের। অমৃতা কপাল কুঁচকে নেয়। ভালো মানে কেমন ভালো আছে? সুস্থ আছে কি না? তুমি বরগুনা নেই তবে কই? বরিশাল এসেছি, আমার অ্যাপার্টমেন্টে বিশ্রাম নিচ্ছি। ক্লান্ত পরিশ্রান্ত শাহেদ কেবল কল কাটার ধান্দায় আছে। অমৃতার ভালো লাগছে না শাহেদের এমন ছাড়া ছাড়া কথাবার্তা। মোট কথা শাহেদের সম্পূর্ণ ধ্যান না পেলে ওর রগে রগে অস্থিরতা জেগে বসে। এটা সম্পর্কের শুরু থেকেই, এবারও তাই চেঁচামেচি শুরু করে দেয়। তুমি বরগুনা থেকে চলে এসে ওখানে ঢুকে বসে আছো, আর এদিকে আমি তোমার অপেক্ষায়। ইউ ডোন্ট ইভেন কেয়ার। শাহেদ শ্বাস ফেলে জবাব না দিয়ে। আচ্ছা, নাফিয়া কি বলেছে? ও থাকবে নাকি তালাক চাই এখনো? শাহেদ এবারও চুপ। ওর কেন জানি অমৃতার কোনো কথা, কোনো প্রশ্ন এখন নিতে মন চাচ্ছে না। চূড়ান্ত বিরক্ত ঠেকছে সবকিছু। ওপাশে অমৃতা আরো অস্থির হয়। শোনো, ও থাকতে চাইলে তুমি রেখে দাও। আমি তো কখনো বলিনি আমি সতীন নিয়ে সংসার করব না। ও থাকতে মন চাইলে অবশ্যই থাকবে। ও প্রথম বউ তোমার। তবে এই, তুমি আমার কাছে আসো না শাহেদ। ওই অ্যাপার্টমেন্টে ঢুকে কি করছো? আচ্ছা শাহেদ, একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো আমাকে? শোনা, আমি কিন্তু দুশ্চিন্তা থেকে বলছি। জানো তো, তোমাকে হারানোর খুব ভয় আমার মাঝে। আচ্ছা শাহেদ, আজ বরগুনা যাওয়ার পরে তোমার মা অথবা নাফিয়া তোমাকে কিছু খেতে দিয়েছে? শাহেদ, তোমাদের মধ্যে তো কালা জাদুর প্রচলন বেশি। কিছু খেতে দিয়েছে যার কারণে তোমার শরীর খারাপ? শাহেদ চুপচাপ শুনেই যাচ্ছে এসব কথা। ওপাশে অমৃতা এসব বলতে বলতে নাকে কাচ্ছে। শাহেদ টের পেল এর চেয়ে বিশ্রী কান্না ওর জীবনে শুনেনি। পা মাথা আর রাগ ধরে যাচ্ছে। এই পজিটিভনেস আগে হলে শাহেদকে তৃপ্তি দিত, এখন দিচ্ছে বিরক্তি আর হতাশা। ওর অসহ্য লাগছে, সবকিছুই অসহ্য লাগছে। এই চটফটানি অবাঞ্ছিত লাগছে, অপ্রয়োজনীয় লাগছে, বাড়তি লাগছে। সেই সাথে শাহেদ টের পাচ্ছে ওর জীবনের অভিশপ্ত পথে ওর কদম পড়েছে। এই কদম চলবে অনেক দূর অব্দি, থামবে যখন শাহেদ ডুবে যাবে পথের কোনো নোংরা নালায়। নিজের প্রতি চূড়ান্ত হতাশা আর ঘৃণা সমেত ডুবে যাবেও। অমৃতা কান্না থামিয়ে আবারও জোরালো করে প্রশ্ন পুনরায় জানতে চায়। মফস্বলের মেয়েদের তো একটু কিছু হলেই কালা জাদুর আশ্রয় নেওয়ার ঝোঁক আছে। শাহেদ, আমি বলছি না নাফিয়া খারাপ, কিন্তু ও যদি রাগের মাথায় তোমাকে আমার বাচ্চা বিমুখ করে দেয়, তবে আমি কোথায় যাব? কি গো, কথা বলছো না কেন? ও এটা কখনো করবে না অমৃতা, ক্ষীণস্বরে বলে হাঁপাচ্ছে শাহেদ। ঘাম ছাড়লেও শরীর জ্বালা কমেনি। অমৃতা বেশ আগ্রহে জানতে চায়। তুমি এতটা নিশ্চিতভাবে কি করে বলছো? রাগের মাথায় মানুষ পারে তো, তাই না? শাহেদ একটু হাসলো। সে হাসির মানে নেই। অমৃতা অবাক গলায় বলে, হাসছো কেন? বলো, তুমি কিভাবে এতটা সিউরিটি দিচ্ছ? কি করে নিশ্চিত হচ্ছ নাফিয়া কালা জাদু করবে না? ও তো প্রত্যন্ত অঞ্চলের মেয়ে। দিচ্ছি কারণ নাফিয়াকে আমি কিছু ঘন্টা আগে তালাক দিয়ে এসেছি অমৃতা। আমাকে কারার বিন্দুমাত্র ইচ্ছা ওর মাঝে আর জীবিত নেই। তুমি নিশ্চিন্তে থাকো, কেউ কারবে না আর আমাকে তোমার থেকে। এবার ফোনটা রাখি, আমি সময় মতো আসবো। হোয়াট? অমৃতা কেবলই লাফিয়ে উঠে কিছু বলতে চেয়েছিল শাহেদকে। শাহেদ শুনল না পুরোটা। দুম করে কলটা কেটে দিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে থাকলো আরো কিছু সময়। চোখ দুটো ক্রমশ ঝাপসা হচ্ছে দহনে। এই দহন জীবন থেকে একটা বড় অংশ ফাঁকা হবার দহন, যে অংশটার অস্তিত্ব এতদিন
আরাম দিত, নিজের পৌরুষ যার কাছে কেবল শ্রদ্ধা পেত। শাহেদের চোখের পাতা দুটো একটা মায়াময় মুখশ্রী আঁকতে শুরু করলো হঠাৎ। মুখটা গোল, গাল দুটো ভরাট, চোখ দুটো যদিও খুব একটা বড় বড় ডাগর ডাগর নয়, তবে মায়া ভরা। চোখ দুটোতে ছেয়ে আছে এক রাজ্যের উৎকণ্ঠা। ঠোঁট দুটো কাঁপছে তার, স্বামীর প্রতি দরদে তার ভেতরটা কাঁপছে। সে হাত বাড়িয়ে শাহেদের কপাল ছুলো, মিছিমিছি রাগ দেখিয়ে বলল, এত বড় হয়েছ, একটু বোঝো না তোমার ঠান্ডা লাগার ধাঁচ আছে? বৃষ্টি একটু এড়িয়ে চলবে। কেন বোঝো না তুমি? আমার হয়রান লাগে তোমাকে বোঝাতে বোঝাতে সাহেব। আচ্ছা, একটু মাল্টা জুস বানিয়ে দেব? কি খাবে বলো? শাহেদ খপ করে ওই হাতটা ধরে ফেললো, পাগলের মতো চুমু খেলো হাতটায়। তারপর হঠাৎ পাগল হলো শাহেদ, কেঁদে দিল। নাফিয়া সব সময় বলতো পুরুষের কান্না খুব বিশ্রী। শাহেদ ওই বিশ্রী কান্নায় কাঁদলো, ছটফট করে বলল, প্লিজ একটু ক্ষমা করো আমাকে, একটু ক্ষমা করো। ক্ষমা বলে কিছু সেখানে হয় না। শাহেদের হাতের মুঠি থেকে কাল্পনিক নাফিয়া হাতটা সরিয়ে নেয় তার। শাহেদের ফোনটা আবারও বেজে ওঠে। ফোনের ওপাশে খান মঞ্জিলের সিতারা দাদি বড্ড আহাজারি করে বলে যায়, এই বেটা, তুই এইটা কি কইরা গেলি? ও না হয় রাগের মাথায় তালাক চাইছে, তাই বইলা তালাক দিয়ে গেলি মাইয়াডারে? এই কুলাঙ্গার, এই এতিম মাইয়াডার আর ছিল কেউ তুই ছাড়া? বংশের কুলাঙ্গার একটা। শাহেদ চুপ করে শুনলো। সিতারা থেমে যেতেই বলল, ওবারের কি অবস্থা দাদি? কেন তা দিয়া তোর কি অসভ্য বর্বর? তুই তোর ঝর্ণা নিয়ে ঘুমা চরিত্রহীন। না বলো না, একটু বলো। শাহেদের হাহাকারে সিতারার ক্ষোভ কমে। ধীরে ধীরে বলে, সব এককারে ঠান্ডা, একদম ঠান্ডা। সকালে আমি গিয়া দেখা আইলাম ওই মেয়ে ঘুমাইতেছে তুই যাওয়ার পরে, বিকাল থেকে অহনও ঘুমায়, বাকিরা জিমায়, আর তোর বাপ দলিলপত্র নিয়ে ঘাটাঘাটি করে। তোর নামে দেবে না কিছু, সব হারাইলি তুই। এখন তো নিহার ঘরের ঝর্ণা লইয়া বরিশালেই থাক আহাম্মক, এইদিকে আর আইস না। সব লন্ডভন্ড কইরা দিলি রে শাহেদ। সিতারা কলকাটে দুম করে। শাহেদ উঠে বসে। তার মানে ঘুমাচ্ছে নাফিয়া, নিশ্চয়ই খুব শান্তি নিয়ে ঘুমাচ্ছে। কিন্তু শাহেদের এত বুক জ্বলছে কেন শুনে? ও কি আশা করেছে মেয়েটা ওর জন্য কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে ওর প্রস্থানে? নাফিয়া এটা করবে না। বরাবরের স্বামী পাগল হলেও যে মেয়েটা প্রখর আত্মসম্মান বোধ লালিত করে নিজের মাঝে, প্রাক্তনের জন্য গলা ফাটিয়ে কাঁদবে না সে। এতটা অবলা নাফিয়া নয়। নাফিয়া ছিল প্রেমময়ী, সরলা, অবলা নয়। তখন সকাল 8:30। কাল রাতে এসে বিছানায় শরীর ছেড়েছে সে। একা অ্যাপার্টমেন্টে নিজেকে নিয়ে খুবই ভয় করছিল শাহেদের। ও স্বভাবত সুইসাইডাল এক কাপুরুষ। সেই পুরনো পোকা যদি মাথাচাড়া দিয়ে উঠে এই হতাশায়। শাহেদ ভয় পাচ্ছে নিজেকে নিয়ে। ব্লেড তুলে ঘ্যাচ করে হাতে চালিয়ে দিলে ও তো আর নাফিয়ার ক্ষমা পেয়ে যাবে না। ওর অনাগত বাচ্চা আর অমৃতাকে ভোগান্তিতে ফেলে আরো একবার কাপুরুষ হতে পারে না। কিছু পাপের গ্লানি থেকে পালাতে নয়, বরং থেকে থেকে অনুশোচনা করতে হয়। শাহেদ তাই করবে। জ্বর নিয়ে বিছানা ছাড়লো, ভয়ে রাখলো বাইরে পা। কোথায় যাবে বুঝতে না পেরে হাঁটতে হাঁটতে সদর রোড ধরে এগিয়ে যায়। আধা ঘন্টার পায়চারি সম্পূর্ণ উদ্দেশ্যহীন। হঠাৎ বেখেয়ালে চলে আসে কোচিং সেন্টারের সামনে। এখানে শাহেদ সহ আরো বেশ কয়েকজন প্রফেসর মিলে পড়ায়। একটু মরচে পড়া কলঙ্কিত জীবনকে নাড়াচাড়া করতে শাহেদ ভাবলো এখানে ঢুকে সময় কাটানো যাক। কিন্তু ঢোকার পরে আর সুস্থ থাকতে পারল না। চেনা মানুষগুলোর অদ্ভুত দৃষ্টি তোপে ওর মুখটা। ছাত্রছাত্রীরা, প্রফেসররা ওকে দেখে চেয়ে রইল। শাহেদের মনে শঙ্কা জাগে ওই দৃষ্টিগুলো দেখেও। আবার জাগে হাহাকার। সে এক অভিশপ্ত অনুভূতি। সবাই সুন্দর করে সালাম দিলে ও স্বস্তি পায় না। ও ঘুরে ঘুরে দেখে সকলের দৃষ্টি। সেই দৃষ্টিতে ভাসছে শাহেদের ঘরে এক লক্ষ্মী বউ রেখে বাইরে নষ্টামি করার কেচ্ছা। শাহেদ নিজের কেচ্ছায় ভয়ঙ্কর লজ্জা পায়। ও ছুটে বেরোয়, ওখান থেকে পালিয়ে বেরোয়। পেছন থেকে ম্যাথের প্রফেসর আশফাকুর ডাকছে গলা ফাটিয়ে, আরে স্যার, ছুটি নিলেন, আবার এখানে এলেন? কিছু বলতে এসেছিলেন? আবার যাচ্ছেন কই? কি হয়েছে? শাহেদ দাঁড়াতে পারছে না। এদের সবার চোখে শাহেদ নিজের নোংরামি দৃশ্যপট দেখতে পাচ্ছে কেন? সবাই জেনে গিয়েছে নাকি? ওসব দেখে শাহেদের নিজেরই বমি পাচ্ছে। সবার চোখের মনিতে জল করছে সব। শাহেদ সহ্য করতে পারছে না আর কিছু। রাস্তার একপাশে দাঁড়িয়ে বমি করে দিল হড়হড় করে। ক ঘন্টায় ঘুমিয়েছে ও ঠিক নাফিয়া বুঝে উঠতে পারছে না, তবে বেশ অনেক সময়। ওর শুকনো ফাটা গলাটা বেশ টের পাচ্ছে ঘুমের দৈর্ঘ্য। মাথার উপর পাতলা কাঁথা মুড়ি দেওয়া। আলো সেই কাঁথাটাও সরায় না। কাঁথাটা এসে সরায় নিসা। উৎকণ্ঠায় ভরা দৃষ্টি নাফিয়ার মুখ বিবরে গুণ্যায়মান। সেই দৃষ্টি নাফিয়ার চোখে পড়তেই নাফিয়ার ঘুম কাতুরে মুখটা হাসলো মলিন করে। বিনিময়ে নিশাও ফিরিয়ে দিল হাসি। উঠবে না? খাবে না ভাবি? নিশার প্রশ্নে নাফিয়া একটু নড়ে। কাঁথাটা টেনে নামিয়ে দেয় কোমরের কাছে। আলস্য ভাঙতে চায়।
চেয়ে চেয়ে দেখে সিমিনের ঘরটা। কাল অবচেতন হওয়ার পর ওকে এখানে এনে রাখা হয়েছিল, এখানেই ওর জ্ঞান ফিরেছিল। রাতে যাও ভাত খেয়ে ওষুধ খেয়ে আবার এখানেই ঘুমিয়েছিল। নাফিয়া উঠে বসতে চাইল, তখন টের পেল ব্যথা কমেনি, বরং গতদিনের লম্ফঝম্ফতে বেড়েছে। রক্তের প্রবাহ এখনো বেশি, গ্যাস সবটুকু নেমে যাবে বুঝি এই ধকলে। এত ঘুমের ওষুধ দিয়েছিস কেন রাতে? একটু ঠিক হতে সময় দিবি না আমাকে? এ বাড়ি ছাড়তে হবে না আমার? ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে রেখে দিবি নাকি আহমক? ক্লান্ত গলায় বিরক্তির সুর টেনে প্রশ্নটি করেছে নাফিয়া। নিশা সরল, তাই সরল গলায় জবাব দেয়, বাবা টেনশন করছে অনেক। আম্মু তোমার দেওর তাই বললো আমাকে একটা করে খাইয়ে দেবে প্রতিবেলায়, কটা দিন ঘুমিয়ে থাক। নাফিয়া কপাল কুঁচকে ফেলে, শাড়ি ঠিক করে নামতে নামতে বলে, যত সব বোকা বোকা কাজবাজ। একমাত্র তোর স্বামীর মাথাতেই এমন ভয়ঙ্কর বুদ্ধি আসতে পারে। যদি উল্টো কিছু হয় আমার? অদ্ভুত তোরা, জানে মারবি নাকি? নিশার অপরাধ বোধ ওর মুখটা ঘুটঘুটে অন্ধকার করে দিল। সত্যি এটা বোকা বোকা বুদ্ধি, কিন্তু সাদ বোকা এটা সে মানতে পারছে না। নাফিয়া নিসার মুখে সে অন্ধকার সরাতে এবার খুব সুন্দর একটা হাসি দিল, সহজ গলায় বলল, কিছু করার হলে আগেই করতাম আমি, এত সময় নিতাম না। আচ্ছা শোন, সবাই কি বাড়িতে? নিশা এক মনে দেখে চলেছে নাফিয়াকে, কি শক্ত কি দুর্বার, এমন মেয়েও হয়। নিশা হলে গুড়িয়ে যেত, এতক্ষণে তলিয়ে যেত। এসব ভাবলেই তো কেঁদে দেয় সে। আর ভাবি কাল বিকেল থেকে কাঁদেনি, বরং অসীম তালুকদার এলে তার সামনে গিয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে বলেছে, আপনার ছেলে আমাকে তালাক দিয়েছে আব্বা। 2-3 দিনে আইনি ঝামেলা সেরে ফেলবো, আমার জন্য দোয়া করবেন। এরপর খেয়ে দিয়ে ওষুধও খেয়েছে, সহজ গলাতেই সবার সাথে কথা বলেছে। শরীর ভাঙা যন্ত্রণা নিয়ে এখনো কি অবিচল। নিশার হিংসা হচ্ছে সূক্ষ্ম এমন শক্তি দেখে, এই ভদ্রমহিলার ভালো হোক। নাফিয়া বিছানা ছেড়ে নেমে কাঁথাটা অসুস্থ হাতে ভাঁজ করে নিতে নিতে বলে, কাল রাতে আব্বা আম্মা এই ঘরে আমার মাথার কাছে বসেছিল, টের পেয়েছি। কয়টা নাগাদ ছিল? 2:30। নাফিয়া চুপ করে শুনল। পরপর ওয়াশরুমে ঢুকে মুখ হাত ধুয়ে নিয়ে এসে বলল, তুই গিয়ে সিমিনকে বল পরোটা খাবো আমি, কনডেন্স মিল্ক দিয়ে বেশি করে চিনি দিয়ে চা বানায় যাতে। ও চাটা বানায় চমৎকার। আমি আসছি। আচ্ছা সকালে কি অ্যান্টিবায়োটিক আছে আমার? গ্যাস্ট্রিকের ওষুধ আছে? নিশা মলিন মুখে মাথা নাড়ায়, যার জন্যে কাল সারা রাত কেঁদে নিশা সহ বাড়ির মেয়ে লোক সবাই চোখ ফুলিয়ে, তার চোখে কোনো পানি নেই। কি অদ্ভুত জীবনী শক্তি এই নারীর। তাড়াহুড়ো লাগিয়ে কথাগুলো বলেই নাফিয়া ত্রস্ত পায়ে এগিয়ে যায় নিজের সেই চিরচেনা ঘরের দিকে। এই জীবনের শুরুতে সেই ঘরটাতে উঠে স্থান নিয়েছিল নাফিয়া, যে ঘরটাতে সংসার করেছে 6-6টা বছর। নাফিয়া ঘরে ঢুকে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে চার দেয়ালে দেখে, চার দেয়াল যেন গুঞ্জন তুলেছে নাফিয়ার হাসির শব্দের। নাফিয়া খিলখিল করে হাসতে হাসতে বিছানায় ভেঙে চুরে পড়েছে শাহেদের গায়ে। নাফিয়া কান চাপে, পরপর গা ঝাড়া দিয়ে আলমারি খুলে গুছিয়ে নেয় নিজের জীবনে অর্জিত সব সার্টিফিকেট। তাকে লেগে পড়তে হবে এখান থেকেই। কাগজপত্র গুছিয়ে বারান্দায় যখন বেরোলো, একটু রোদ খেতে দেখলো গোলাপ গাছগুলো ছেয়ে আছে টকটকে লাল গোলাপে। নাফিয়া কিছুক্ষণ ছুঁয়ে ছুঁয়ে দেখলো প্রতিটা গোলাপ। আগে হলে এগুলো ছিঁড়ে খোপায় পড়তো, এখন সেই বাজে শখটা মরেছে। একটা হাত ওর ব্যস্ত ফোনের ডায়াল প্যাডে, খুঁজে খুঁজে কাউকে কল করলো। ওপাশের ব্যক্তি ভীষণ উত্তেজিত গলায় বলে, কি রে, তোর আমাকে মনে আছে? কি আশ্চর্য। নাফিয়া মলিন হেসে বলল, শিপ্রা ভালো আছিস? তুই ফ্রি? আচ্ছা শোন, ভীষণ জরুরি একটা দরকারে কল করেছি, বলি মাইন্ড করিস না, আমাকে স্বার্থপর ভাবিস না। আরে রাখ তোর ফর্মালিটি, বল কি ব্যাপার। আমি ফ্রি, বল বল। নাফিয়া একটু দম নিল, বুক ভরে শ্বাস টানলো, থেমে থেমে বললেও ও জোর গলায় বলল, অপ্রতিরোধ উত্তেজনার কণ্ঠে। শিপ্রা শুধু 1-2 শব্দের প্রশ্ন কিংবা জবাব দিতে পারছে, বাকিটা বলছে নাফিয়ায়। আমি ইন্টার্নশিপের কথা ভাবছি, অ্যাপ্লাই করতে চাই। না না, মেডিকেল ফিল্ডে একদমই নেই আমি বাবু। আমার ইচ্ছে তো রিসার্চ ল্যাবে ঢুকে পড়া, প্রাইভেট ভার্সিটি হলেও হবে, কিন্তু ওসব যে দিবা স্বপ্ন এখন। 2.5 বছরে বেশ মরিচা পড়েছে আমার মাঝে। চেষ্টা তো করব অ্যাপ্লাই করতে, যদি না হয় তাহলে এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রিকালচার অথবা ফার্মাসিক্যাল ঠিক আছে। তুই একটু দেখ। হ্যাঁ, সবটা ভেবেই বলছি। তোর দুলাভাই। আচ্ছা, তার কথা সামনাসামনি দেখা হলে বলবো। তুই একটু আমাকে হেল্প কর ভাই। 2.5 বছর ধরে ঘরে বসে থেকে একাডেমিক নলেজ জিরো। আমি কি করব? আমাকে সাজেশন দিতে চাইলেও দে। শিপ্রা এত দ্রুত কথাগুলো হজম করতে না পেরে আটকালো নাফিয়াকে। ওয়েট, একটু থেমে থেমে বল।
আমি তো তোর ব্যাপারটাই বুঝতে পারছি না। 2.5 বছর ধরে এত খুঁজিয়েছি আমরা, বলেছি নাভিয়া ইন্টার্নশিপটা করে ফেল, এত বড় বোকামি করিস না। একটা কাগজের মূল্য কত, তখন গায়ে মাখলি না, বললি ধুর চাকরি বাকরি করার ইচ্ছে নেই, ইন্টার্নশিপ দিয়ে কি করব? আমি সংসারে বেশ আরামে আছি, 9টা 5টায় অফিস করতে হবে না, মাস গেলে কতগুলো টাকা পাই হাত খরচা। ওর কাছে যা আবদার করি সব এনে দেয়, আর তুই তো চাইতিস বাচ্চা কাচ্চা পেছনে জীবনের পুরোটা সময় ব্যয় করতে। আমরাও ভাবতাম স্বামীর একটা ডিসেন্ট চাকরি আছে, শ্বশুরের এত এত সম্পত্তি, এত ভালো পরিবার, তোর বাপের বাড়িতেও কেউ নেই যাকে তোর টানতে হবে। এত আরামের জীবনে চাকরি না করলেই ভালো, কিন্তু এখন আবার কি হলো, মত চেঞ্জ করলি কেন? নাফিয়া আবার মলিন হাসলো, বলল, পরিস্থিতি সবসময় একভাবে থাকে সবার, শিপ্রা। আচ্ছা, তোকে আমি এখন এত কিছু বলতে পারবো না, তুই শুধু একটু আমাকে হেল্প কর আপা, প্লিজ। এবং শোন, এনআইবি থেকে আমাদের শান্তনু ইন্টার্নশিপ করেছিল, তাই না? আচ্ছা, ওর নাম্বারটা আমাকে দে তো। নাম্বারটা নিয়ে নাফিয়া কল কাটলো। আরো একবার বুক ভরে নিল শ্বাস, দেখলো তার ভেতরের একটা প্রফুল্ল ভাব কাজ করছে, মনটা আত্মপ্রত্যয়ী এবং হালকা ফুরফুরে। কাগজপত্রগুলো গুছিয়ে রেখে ধীর পায়ে নামলো নিচে। নিচতলায় সাত বাদে বাকিরা সবাই রয়েছে। সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন শুরুতে চোখ পড়ল অসীম তালুকদারের মুখে। বসার ঘরে একটা বিশালাকার বক্সের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। নাফিয়াকে দেখে সহজ ভঙ্গিতে হাসলেন তিনি, যেমন করে শ্বশুর বৌমার রোজকার কথোপকথন শুরু হতো। যেন এই দিনটি আগের মতন তেমন একটা দিন। নাফিয়ার মনে পড়ল কাল রাতের কিছু দৃশ্য, কিছু কথোপকথন। তন্দ্রাচ্ছন্ন ঘরে ও শুনেছিল অসীম আলাপ করছেন শাহনাজের সাথে। নাফিয়াকে নিজের সম্পত্তি থেকে কিছু লিখে দিবে, নাফিয়াকে নাকি বিয়ে দেবে আবার 4 মাস গেলে। এসব বাড়াবাড়ির কথা ভাবতে গিয়ে শিহরে উঠল নাফিয়া। এই বিষয়গুলোকে একদমই প্রশ্রয় দিতে সে ইচ্ছুক না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে চলে যেতে হবে। অসীম তালুকদার নামক একজন বাবার সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে সে জড়াতে ইচ্ছুক নয় মোটেও। আম্মা, আমার পুরনো বইগুলো সব কি কেজি দরে বিক্রি করে দিয়েছেন নাকি? লাইব্রেরিতে তো পেলাম না, এগুলো একটু দরকার। সিঁড়ির শেষ প্রান্তে নেমে নাফিয়া বলল কথাটা। শাহনাজ গ্লাসে কমলার রস ঢালছিলেন। নাফিয়ার প্রশ্নের জবাব না দিয়ে সবার মুখের দিকে তাকায় সে। সাউকি উঠে একটা চেয়ার টেনে বলে, আরে ভাবি বসো না, আগে খেয়ে নাও, ওগুলো আমি রেখেছি, বের করে দেব। অসীম এতক্ষণে মুখ খুললেন। বৃহৎ বাক্সটাকে আঙ্গুলের ইশারায় দেখিয়ে নাফিয়াকে বললেন, একটা দোলনার জন্য এতদিন আমার মাথা খেয়ে ফেলেছিস তুই আর সিমিন। এটা পুরো 78,000 টাকা পড়লো। এখন দেখ কোথায় সেট করবি। দেখ, বসার ঘরে সেট করলে কিন্তু সবসময় বসতে পারবি না। বাইরে থেকে প্রচুর পরিমাণে পুরুষ মানুষ আসছে যাচ্ছে ডেইলি। এটা বরং বারান্দায় সেট করে দি, ওইখানে কিছু বই আর প্লাস্টিকের লতাপাতা এনে সাজগোজ করিয়ে দিবি না হয়। আমি তো তোদের মতো এত শৌখিন না, বুঝিনি। তবে এমন দৈত্যকার দোলনা বসার ঘরে থেকে বারান্দায় মানায়। ওই কি যেন বলে, হ্যাঁ, ক্লাসি ক্লাসি লুক চলে আসে। নাফিয়া স্থির চোখে দেখছে অসীমের বাবা সুলভ উচ্ছ্বসিত মুখটা। ছোট মেয়ে শিশুর খেলনা ভেঙে গেলে তার কান্না থামাতে যেমন আরেকটা খেলনা এনে দেওয়া হয়, ঠিকই তেমন মন ভাঙার দুঃখ ভুলিয়ে রাখতে দোলনা এলে দিলেন অসীম। উদ্দেশ্য কি? নাফিয়াকে বাড়ি থেকে ছাড়বেই না এরা। কিন্তু এ যে হবার নয়। অসীম নাফিয়ার প্রতিক্রিয়া জানতে উদ্গ্রীব হয়ে আছেন। নাফিয়া কোনো প্রতিক্রিয়া নয়, দিল তার সিদ্ধান্ত। ঠান্ডা গলায় ধীরে ধীরে বলল, আব্বা, আমি ইন্টার্নশিপের কথা ভাবছি, একাডেমিক রিসার্চ ল্যাবে ঢুকবো। সেটা কপালে না থাকলে অন্য ফিল্ডে সিট পেয়ে গেলে চলে যাব, বা একটু দেরি হলে বাজারে বাসা দেখব। এ বাড়িতে আর থাকবো না। অসীম জানতেন এমন কিছুই বলবে নাফিয়া। তিনি তার পাল্টা জবাব তৈরি রেখেছেন, তাই খুবই জোর গলায় বলেন, তো বাসা ভাড়া নেওয়ার কি দরকার, এখানেই থাক আমার পরিবারের কেউ হয়ে। তোকে সামাজিক স্বীকৃতি দিয়ে দত্তক নি। জানি শুনতে অদ্ভুত আর হাস্যকর, তবে লাগলেও এটাই ঠিক হবে, আমি এটাই করব। নাফিয়া হেসে উঠে অসীমের বাচ্চা সুলভ জেদে কিছুক্ষণ হেসে বলে, আব্বা, খিদে পেয়েছে, এই ব্যাপারে পরে কথা বলি। না রে, তোর আত্মসম্মানের কথা ভাবছিস? আমার পেইং গেস্ট হয়ে থাক না হয়, আমাকে মাতলে একটা অ্যামাউন্ট দিস না হয়। তুই তো বেশি খাস না, ওই 2-3 হাজার দিয়ে দিস, তবুও থাক।
অসীম ভেঙে চড়ে যাচ্ছেন, তার গলা কাঁপছে। নাফিয়া দেখছে শ্বশুরের অসহায়ত্ব, আবারও মলিন হাসি দিয়ে বলে, হয় আব্বা, করবেন না এমন পাগলামি, এটা হয় না। আমি আপনাদের কেউ না এখন, শাওকি অবিবাহিত এখনো। মানুষ দুই কথা বানাতে ছাড়বে না, এসব হয় না আব্বা, একদমই হয় না। বুঝতে হবে আপনাকে, কষ্ট হলেও বুঝতে হবে, হবেই। অসীম অসহায় চোখে তাকিয়ে আছেন। কথাগুলো বলতে বলতে নাফিয়ার গলা ধরে এলো, মাথাটা আবার উঠল চক্কর দিয়ে। অসীম মেকির রাগ দেখালেন। আরে মানুষের কথা দিয়ে করবোটা কি আর? তুই ভাষা কচুরিপানার মতো ভাসবি। কপালে হাত চেপে নাফিয়া হাসে, বলে, আব্বা, কচুরিপানার জীবনটা কিন্তু খারাপ নয়। কি সুন্দর স্রোতের তালে ভাসে, ডোবে না, মরে না। গায়ে কাদাবালি মাখলেও ঢের ঝাপটা এলে সব ধুয়ে ফেলে। তো কচুরিপানা হতে খুব একটা খারাপ লাগবে না বোধহয়। আপনি শুধু দোয়া করবেন। নাফিয়ার মাথা ঘুরতে শুরু করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বশুরের সাথে আর তর্ক করতে পারছিল না। শাহনাজ দূর হতেই দেখতে পেয়ে অসীমকে ডাকলেন। এখন এসব আলোচনা বাদ দিলে হয় না? ধীরে ধীরে না হয় বুঝালেন। দেখছেন ওর শরীরের হাল, আর বললেই তো আর বাড়ি থেকে নামতে পারবে না ও। অসীম নিজের ছটফটা নিয়ে দমিয়ে নেন, বিরস মুখে বসে পড়েন সোফাতে। নাফিয়ার জন্য নিশা এক গ্লাস পানি নিয়ে এলেও হাতে তুলে নিয়ে নিশাকে মৃদু ধমকায়, বাতাসি আর টনির মা আছে, তুই গিয়ে পড়তে বস। লেখাপড়া চাঙ্গে উঠিয়ে দিয়েছিস দেখছি। সংসার করতে কি খুব ভালো লাগছে? নিশা চুপ করে দাঁড়িয়ে রয়। নাফিয়া পানি খেয়ে নাস্তা করতে বসতে বসতে বলে, সংসার করতে হবে তোর মতোই আসলে, একদম খিচিয়ে, যাতে ভাঙার পর আর নিজের প্রতি কোনো অভিযোগ না জন্মায়। ইস, আমি এটা কেন করলাম না? আমি যদি এটা করতাম তাহলে এটা হতো না। আসলে সংসারকে দিতে হলে পুরোটাই দিবি। সংসার নিজেকে ঢেলে সাজানোর জায়গা। সবাই চুপচাপ শুনে যাচ্ছে নাফিয়ার কথা। এর মাঝে সাউকি উঠে দাঁড়াতেই নাফিয়া বলে উঠে, আমি একটু ব্যাংকে যাব, তোকে নিয়ে একটু বস। আজ তো ব্যাংক বন্ধ ভাবি। ও। নাফিয়া আবারও গুটিয়ে যায়। ঠিকমতো খাবারটা খেতে পাচ্ছে না। পরোটা মনে হচ্ছে কোনো রাবার, চিবোতেও পারছে না। ওর আসলে হাঁসফাঁস লাগছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার তীব্র ঝোঁক চেপেছে মাথায়। সব তো আর একদিনে হয় না। নিজের অস্তিত্ব ধ্বংস হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া টুকরোগুলো গুছাতে একটু সময় লাগে না? একটু সময় আসলে দেওয়া প্রয়োজন নিজেকে। অর্ধেকটা পরোটার এক গ্লাস দুধ খেয়ে ওষুধ খেয়ে নাফিয়া উঠল। ও টের পাচ্ছে ও শীত লাগছে এই কয়দিন যাবৎ, আজকে আরো বেশি লাগছে। ম্যানমেরে শাড়িটার আঁচলে নিজের ডান কাঁধ জড়িয়ে সদর দরজার কাছে যেতে যেতে বলে, একটু উঠেন, রোদের নিচে বসবো আমি। নিসা আর সিমিন তৎক্ষণাৎ শাহনাজের দিকে তাকায়। শাহনাজ চোখ দিয়ে ইশারা করে ওদের নাফিয়া সঙ্গ না ছাড়তে নিশাকে বলে, বইটা নিয়ে গিয়ে উঠানের এক পাশে বসে থাকো, একটু শুধু নজর রাখো। অসীমের মানসিক ক্লান্তি কমছে না, খুনখুনে বুড়ো লোকের মতো ঝিমোচ্ছে। শাহনাজ স্বামীর মুখটা কিছুক্ষণ অসহায় চোখে দেখে ডাকলো, খাবেন না? অসীম নড়ে চড়ে উঠলেন। ক্লান্ত পায়ে এগিয়ে এসে চেয়ার টেনে বলে, দাও, দুটো খেয়ে মিলে গিয়ে বসি। 3 দিনের হিসাব জমা পড়ে আছে, 2.5 লাখ টাকার হিসাব। সব ভাসিয়ে দিলে তো হয় না শাহজাহান। শাহনাজ মলিন মুখে তাকালো সাদের ঘরে বন্ধ দরজায়। এখনো ঘুমাচ্ছে সে। দরজাটা দেখতে দেখতে একটা লম্বা শ্বাস ছেড়ে দেয় শাহনাজ। সন্তানদের প্রতি তার হতাশার পরিমাণ কম নয় বই কি। এই যে বৃদ্ধ মানুষটা, এর মুখের দিকে তাকালে কি সাদের ঘাটতারামো কমানো উচিত নয়? ও তো সুস্থ সবল, পারে না বাপের ব্যবসার হাল ধরে বাপকে আরাম দিতে? কিছু বলা যাবে না। অবশ্য সময় থাকতে যখন বলতে পারেনি শাহনাজ, তখন অসময় এসে দাঁত কিরমিট করে কি লাভ? মানিয়ে নেয় শ্রেয়। তাই আবারও স্বামীকেই বলল, এখন একজন ব্যবস্থাপনা পরিচালক রেখে দিন, একদম কোয়ালিফাইড একজন। আর নিয়েন না চাপ, আপনার বংশের মধ্যে থেকে কাউকে রেখে দিন, ঘুরে ঘুরে 8টা ব্যবসা সামলাবে যে। অসীম বলে না কিছু স্ত্রীর কথার জবাবে। 3টা ছেলে জন্ম দিয়েও তাকে নামতে হবে বিশ্বস্ত লোক খুঁজতে। এই প্রহসনের কথাটা ভাবতে ভাবতে একগাল হাসলো আরো একবার। নাফিয়া কপাল কুঁচকে নিসার সিমিনের দিকে তাকিয়ে আছে। সিমিনের হাতে নেল কাটার আর নিসার হাতে তেলের বোতল চিরুনি। নাফিয়া ওসব দেখে নিশাকে ধমকালো, যা গিয়ে পড়তে বস, তোর 15 তারিখে পরীক্ষা। নিশা এগিয়ে এসে নাফিয়ার খোপা খুলে চুল আঁচড়াতে লাগলো। এখন পড়ার সময়? আমি বিকেলে পড়তে বসবো, তুমি আমাকে কিছু ম্যাথ দেখিয়ে দেবে। আচ্ছা। সিমিন একটা চেয়ার টেনে বসে নাফিয়ার পায়ের নখ কাটতে ব্যস্ত। নাফিয়া হাসছে এমনতর পাগলামিতে। হাসতে হাসতে আবারও হঠাৎ থেমে গিয়ে বলে, মুখ ভার করে চলে যদি এমন কুইন্টেট পাওয়া যায় তবে আমি আর হাসবই না। সিমিন মলিন দৃষ্টিতে তাকায়, আহত গলায় বলে, তুমি মজা করছো?
আমাদের কত কষ্ট হচ্ছে জানো তুমি শোনো ভাবি, আমিও তো এ বাড়ির কেউ নই, আমিও তো থাকছি তাই না, তুমিও থেকে যাও। সিমিন নাফিয়ার হাত ধরে অনুরোধ করছে। নাফিয়া হেসে বলে, তোর আর আমার ব্যাপারটা কি এক? তুই ভাগ্নি অসীম তালুকদারের, কেন বুদ্ধিমতী হয়েও বোকার মতো আবেগী কথা বলিস? তবে আমাকেও নিয়ে চলো তোমার সাথে, তুমি যেখানে যাবে। তখন তোর বিসিএস ক্যাডার গিয়ে আমার বাড়ির সামনে ঘুরঘুর করুক আর কি। আমার পুরুষ বড় অসহ্য লাগবে রে এখন থেকে, এদের প্রেম দেখলে গা গোলাবে। সিমিন মাথা নুইয়ে নেয় ভাবির কথায়। নাফিয়া গাল ভরে হেসে ওর গাল ছুঁয়ে বলে, তোর বয়স হয়নি যদিও, তবে বিয়ে করতে চাইলে বিয়ের প্রস্তাব দিতে বল বাড়িতে। এমন কিছু করবি না যাতে আব্বার মান সম্মান শেষ হয়ে যায়। যদি বিয়ের কথায় সায় না দিয়ে দোনামোনা করে তবে একদম টাটা বাই বাই করে চলে আসবি। নাফিয়া কথাগুলো বলে চুপ হয়ে যায়। খানিক বাদে প্রসঙ্গ পাল্টে নিসাকে বলে, তোর বোর এখনো ঘুমাচ্ছে কেন? রাতে আমি ঘুমোতে দেইনি। কেন? কেঁদেছি, পাশে বসে থেকেছে জেগে সারা রাত। পাগল সব। বাড়ির আঙিনায় তখন মানুষ জমতে শুরু করেছে। এতক্ষণ উকিঝুঁকি মারলেও 3 বাড়ির চাচি শাশুড়িরা নাফিয়াকে দেখতে এসেছে। গতকালের খবরটা যে ছড়াতে আর বাকি নেই। আকস্মিক এই দুর্ঘটনায় স্তম্ভিত সকলে। স্তম্ভিত নাফিয়া শাহেদের বিচ্ছেদের খবরটাতে, অথচ সবার চোখের মনি ছিল এই যুগল। কোনো বাড়ির স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হলে সবাই তাদের বলতো, ওই নাফিয়া সাহেবকে দেখে কিছু শিখতে পারিস না তোরা? ওরা আদর্শ জুটি বর্তমান দাম্পত্যের। নাফিয়া নির্বাক চোখে তার চাচি শাশুড়িদের দেখছে। ওর মুখে নেই কোনো অস্বস্তি, নেই কোনো জড়তা, কারণ এ তো সবে শুরু। সবার সাথে ওর মুখোমুখি হতেই হবে একদিন না একদিন। নিজেকে লুকিয়ে চোর চোর করে নিজেকে অপমান করা কেন? ও ডিভোর্স নিয়েছে বাঁচতে, মুখ তো আর ও পোড়ায়নি। কুশলাদি জানতে চেয়ে প্রথমে সহজ প্রশ্ন করলেও ভদ্রমহিলাদের স্পর্ধা বাড়ছে নাফিয়ার সহজ ভঙ্গি দেখে। ওরা আশা করেছিল এখানে একটা থেতলে যাওয়া মহিলা দেখবে, যার চোখে মুখে থাকবে বৈধব্যের ছাপ, কাঁদবে মরণ কান্না, আর তারা সান্ত্বনা দিয়ে আত্মতুষ্টি পাবে। একজন সাধারণ মহিলা সাইকোলজি ঠিক এই প্যাটার্নে মেনে চলে যে কোনো অপর নারীর দুঃখে। নারী সমাজের একটা বড় অংশ নারীর দুর্বলতায় তাদের সতীত্ব খুঁজে পায়। এই যে নাফিয়া এখন শক্তপোক্ত, এটা তাদের কপাল কুঁচকে দিচ্ছে। দোষ না থাকলেও তারা ভাবতে চাইছে এই মেয়ে এত স্বাভাবিক কেন? এর মাঝে কোনো ঘাপলা নেই তো? নাফিয়া অমৃতার মতো সাইকোলজি পড়ুয়া মেয়েটি নয়, তবে ও ঘাটে ঘাটে ঠোকর খেয়ে বড় হওয়া মেয়ে। এসব বোঝে সে, কিন্তু কিছু বলে না। চাচি সমাজ যখন তাদের স্পর্ধার সীমা ছাড়িয়ে যায়, নাফিয়া তখনও কিছু বলে না। তাদের মধ্যে একজন বলল, এত সহজে তালাক নিলে একবারও 4-5 ভাবলি না এখন কি হবে তোর জীবনে? সে কথা ভেবেছিস? ওই কোনো আধবুড়ো গোছের বিপত্তিক লোকের ঘরণী হয়ে তো যাবি শেষমেশ। এই বয়সে ছাড়া ছাড়া সংসার বয়ে নিয়ে যাবি। তোকে খুঁজবে পুরুষ কেবল নিজের সন্তানের সৎমা বানানোর আশঙ্কায়। স্বার্থপর পুরুষ ছাড়া দেখা পাবি না আর কারোর। এরা বিয়ের আগে শর্ত দেয়, বাচ্চা নেওয়া যাবে না। এগুলো ভেবেছিস কখনো? একটু লড়তে না হয় পুরুষ একটু অমন ভুল করে। এছাড়া শাহেদ খারাপ কথা বলল কোথায়? গতকাল রাতে ফোন করলাম, মনে হলো কাঁদছে। তুই একটু ধৈর্য ধরতে পারিতি নাফিয়া? নাফিয়া নির্বাক। অস্বস্তিতে জড়সড় হচ্ছে সিমিন আর নিসা। ওরা বেয়াদব নয়, তাই বেয়াদবি করতে পারছে না এদের সাথে। ওরা চুপ থাকলেও চুপ থাকে নিসাদ। সবেমাত্র ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। পরনে একটা লুঙ্গি, গা খালি, কাঁধে একটা তোয়ালে, পুরো অগোছালো অবস্থা। চাচিদের কথা শুনলো চুপচাপ। পরপর বাতাসিকে ডাকলো, বাতাসি দাটা দিয়ে যা তো। সাদের উপস্থিতি সকলের মনে ভীতির সঞ্চার করে। এই ছেলের আবার মুখ হাতের রাগ ঢাক নেই। উঠে দাঁড়িয়ে থমথমে মুখে বেরিয়ে যায় আঙিনা ছেড়ে। নিসা মুখে ওন্না চেপে হাসছে। বাতাসি সাদের হাতে দা ধরিয়ে দিয়ে গেলে সাদ আঙিনায় পা রাখলো। চাচিদের ডেকে পড়ল, ওকে আপনারা বসেন চাচি, কথা বলেন। আমি তো যাচ্ছি খেজুর গাছে ছাট কাটতে, বাড়িতে খুব মাছি পড়ছে, সেগুলো তাড়াবো। আপনারা কোথায় যাচ্ছেন? সবাই কপাল কুঁচকে চলে গেলে সাদ ঘুরে নাফিয়ার দিকে তাকায়। নাফিয়া নিশ্চুপ হাসছিল এতক্ষণ। এবার সাদকে বলল, এগুলো বাড়াবাড়ি সাদ, এই ধরনের আচরণের লাগাম টানতে হবে তোমাকে। এদের জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না আমি, কারণ আমার বলা 2 লাইনে এরা এদের শিক্ষা বদলাবে না। সাদ ও কথা গায়ে না মেখে বলল, তোমার ধৈর্যের হায়াত আরো বাড়ুক, তবে আমারও সব নেই। এসেছে মজা নিতে। কাল বিকেলে সব কটাকে দেখেছি আব্বুর নামে বিসিং করতে, এখন দিচ্ছে সান্ত্বনা। নেহাত মহিলা মানুষ বলে খুব দরদ লাগে, নয়তো। সকাল সকাল মেজাজ নিয়ে সাদ আবার বাড়িতে ঢুকে। নিসা ঢুকে সাদের পেছন পেছন, খাবার যা আছে নিয়ে আসো, ঘরে ঘরে বসে খাবো। আর আমি আজ আবার পটিও খেলে যাব ইন্টারভিউ দিতে।
আজ রাতটা ফিরবো না, বিকেলে কোচিং যাওয়ার দরকার নেই, ঘরে বেশি পড়ো। নিসা মুখটা মলিন করে বলে, রাতে কোথায় থাকবেন? বন্ধুর বাসায়। বন্ধুর কোনো বোন আছে? সাদ চমকে উঠে নিসার দিকে তাকায়। নিসার মুখ শুকিয়ে আমসি। সাদ থমথমে গলায় বলে, আছে, ক্লাস 8 পড়ে। নিসার মুখটা একটু শুকিয়ে গেল। সাদ ওকে আর চোখে এক পলক দেখে বলল, ক্লাস 8 পড়ে, নাক ভর্তি সর্দি এখনো, একদম বাচ্চা, এত তোলার কিছুই নেই। নিসা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। সাদ মুখ হাত ধুয়ে নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়। ল্যাপটপটা ব্যাগে পুড়তে বলে, পড়াশোনা নেই? নিসা ঠোঁট ফুলিয়ে আছে, জবাব দেয় না। সাদ বলে, গোসলে ঢুকবো, দরজাটা লাগিয়ে এসো। নিসা চমকায়, হাঁসফাঁস করে উঠে বলে, আপনি যান গোসলে, গিয়ে ওয়াশরুমের দরজা লাগান। ঘরে দরজা লাগাতে হবে কেন? সাদ স্থির হয়ে নিসার মুখটা কিছুক্ষণ দেখল। মুখ জুড়ে অভিমানের একটা আস্তরণ পড়েছে। এবেলা সাদ এসব বাড়তে না দিয়ে বলল, আজ বন্ধুর বাসায় যাবো না, হোটেলে থাকবো, এখন এসো। নিসা না আসাতে সাদ নিজেই উঠে দরজা লাগায়। নিসা পালাতে চাইল, ছটফটিয়ে উঠে হাত ছাড়াতে চাইল। সাদ ঠান্ডা গলায় বলল, আরে পিৎজা খাওয়াবো, মেজাজ খারাপ করো না। নিসা হেসে উঠল পিজার কথা শুনে। সাদের বুকে এলো পাথারি কিলঘুষি মারতে মারতে মেতে উঠল খুনসুটিতে। আচমকা আবার পেট চেপে ধরে উঠল কুকিয়ে। সাদ বিছানায় ফেলে দিল ওকে। গলা থেকে ওড়নাটা সরিয়ে নিয়ে বলল, অভিনয় হয় না তোমাকে দিয়ে নিশামণি, তাই এটা করো না, অট লাগছে, ভদ্র হয়ে থাকো, লক্ষ্মীমের মতো। নিসার আসলে ব্যথা শুরু হয়েছে পেটের কাছটায়। বিগত কদিন ধরে যে ব্যথাটা মাঝে মাঝে হয়, সাদ খানিক বাদে বুঝলো নিসা অভিনয় করছে না। দুই হাতে ছোটখাটো শরীরটা বুকে মিলিয়ে নিয়ে বলল, কোথায় ব্যথা? ঠিক কোন জায়গায়? ওই যে তলপেটের নিচে। ঘাম ছুটছে নিসার সমস্ত শরীর থেকে। সাদ মেয়েটার মাথায় হাত বুলাতে লাগলো। একটু অপরাধবোধ জমলো নিজের মাঝে। কপালে চুমু খেয়ে বলল, এসে ডক্টরের কাছে নিয়ে যাবো কেমন? এসব কাজবাজ করতে যাওয়ার দরকার নেই, তুমি শুধু পড়বে। আজ পড়তে মন না চাইলে পড়ার দরকার নেই, শুয়ে থাকবে। রিমা আপাকে কল দিয়ে যাবো, এসে দেখবে। নিসা হাত টেনে ধরলো। সাদের ব্যথাটা এখন স্তিমিত। সাদ বলল, কি হয়েছে? পিৎজা খাবো, পিৎজা খেতে ইচ্ছে করছে। মাগনা খাওয়াবেন? কিছু দিতে পারবো না এখন। সাদ গাল ভরে হাসলো। এসে আবারও চুমু খেলো নিসার কপালের ঠোঁটে। বলল, শিওর, আমি অর্ডার করে দিচ্ছি, তবে মাগনা নয়, বাকিতে খাওয়াচ্ছি, হিসাব তোলা থাকবে। ডিকেপি রোডে বিদুষী কোচিং সেন্টার সবেমাত্র ছুটি হয়েছে। আজ ছুটির দিন বিধায় সকালে পড়া গিয়েছে। দারোয়ান এসে সিমিনকে তাড়া লাগালো। ওই আপু, স্যাররা চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে, তুমি যাইবে না? এখানে ঝিমাইতেছো কেন? বাড়িতে ঘুমাও না? সিমিন বাড়িতে আসলে ঘুমায় নাই কদিন ধরে। ওর সমস্ত দুশ্চিন্তা ভাবির পরে নিজের জন্য। সবসময় মনে হচ্ছে ভাবির সাথে যা হয়েছে একই ঘটনা পুনরাবৃত্তি ওর জীবনেও হবে, কারণ ও এতিম। এসব ভাবতে গেলেই চোখে জল জমছে, হাত পা গুটিয়ে আসছে। 5-6 দিন ধরে ফোনটাও হাতে নিতে পারছে না, কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছে না। হাই তুলে সিমিন ব্যাগ গুছিয়ে বেরোয়। আজ একটা বিশাল ব্যাপার তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তাই মোড়ের মাথায় এসে আর পা থামায়নি। রোজকার মতো হাঁটছিল অন্যমনস্ক ভঙ্গিতে। ঠিক তখনই পেছন থেকে কেউ গলা খাকারি দিল। সিমিনের সবচেয়ে কাঙ্ক্ষিত কণ্ঠস্বর। এই কাশির ধরনও সিমিনের পরিচিত। পা থামায় সিমিন, ঘুরে দাঁড়িয়ে ক্লান্ত গলায় বলে, স্যার, আসসালামু আলাইকুম। আরহান হাওলাদার বলে লোকটা এমন ভাব করছিল সে খুব গতি নিয়ে সামনে যাবে। হঠাৎ সিমিনের সালামে জবাব দিতে থেমেছে। অবাক হবার সুরে বলে, ওয়ালাইকুম আসসালাম। শিরিন, কি ব্যাপার, অসুস্থ লাগছে কেন? তুমি তো পড়াশোনায় আজ খুব অমনোযোগী ছিলে। এসব ঠিক না, সামনে এক্সাম। সিমিন তাকিয়ে আছে লোকটার দিকে। ও কখনোই লোকটার চোখ দেখে গুটিয়ে যাওয়া মেয়েটি ছিলই না। ওর এই দুঃসাহস সবসময়ের। বলল, সরি স্যার, আসলে তোমার আসলেই খুব অবনতি হচ্ছে। এর কারণটা আমি ধরতে পারছি না, কিন্তু আমাকে হতাশ করছে। আচ্ছা, কিছু খাবে? ওই সামনে ডাব বিক্রি করছে, এখন তো আমাদের রোজ একটা করে ডাব খাওয়া উচিত। আচ্ছা চলো। বাকিরা কোথায়? একা একা হাঁটো কেন? সিমিন আরো কিছুক্ষণ তাকিয়ে রইল সোজা সরল আচ্ছা পোষা দেখতে মানুষটার দিকে। চেহারা অতি সুদর্শন নয়, তবে মুখ জুড়ে পুরুষালী গাম্ভীর্যতায় ঠাসা, যা দেখলে আপনা আপনি সিমিনের সমীহ চলে আসতে শুরু করে। সেই অনুভূতি আজ কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন তো কেবল দুঃসাহস দেখাতে ইচ্ছা করে, একটু শাসন দেখিয়ে বলতে ইচ্ছা করে, আপনার নামে শুনি আপনি নাকি রাত করে নিজের অ্যাপার্টমেন্টে ফেরেন ছাত্রী পড়িয়ে। এত ছাত্রী পড়াতে মন চায় কেন? এত টাকা দিয়ে কি করবেন? আর করবেন না এটা। তবে আমি আপনার কাছে কিন্তু পড়বো না বলে দিলাম। কি হলো মেয়ে, চলো চলো ডাব কিনে দিই। আচ্ছা, কাল প্র্যাকটিক্যাল খাতা
গুলো আনবে, ওদেরকেও বলবে আমি দেখে দেব। সিমিনের ঘোর কাটে আরহানের তাড়া দেওয়াতে, তবে আজও ছোট বাধ্য ছাত্রীর মতো শিক্ষকের পেছন পেছন গিয়ে তার কিনে দেওয়া খাবার খায় না, বরং একটু দুঃসাহসী হয়ে বলে ওঠে, স্যার, আপনার কি কোনো এক্স আছে? আপনি কখনো প্রেম করেছেন কারোর সাথে? সিমিনের অবিচল প্রশ্নে হকচকিয়ে ওঠে আরহান। অবিশ্বাস্য নজরে কিছুক্ষণ চেয়ে থেকে একটু গম্ভীর হয়ে বলে, বিহেভ ইয়োরসেলফ শিরিন। এ কেমন বেয়াদবি? আমি তোমার টিচার। সিমিন অস্থির হয়ে উঠল এই টিচার শব্দটা শুনে। এই নাটক গতকাল অব্দি ভালো লাগলেও আজ লাগছে না। বলে উঠল, শুনুন টিচার, যদি কোনো প্রাক্তন থেকে থাকে তবে 10 হাত দূরে থাকবেন আমার থেকে। আমার চাই না আপনার পেপসি আর ডাব, ওকে? এসব আপনি আপনার প্রাক্তনকে গিয়ে খাওয়ান। যদি প্রাক্তন থাকে তবে নেক্সট টাইম দাঁড়াবেন না আমার রাস্তায়। সিমিন তাড়াহুড়ো লাগিয়ে কথাগুলো শেষ করে তাড়াহুড়ো লাগিয়ে চলে গেল। আরহান হতভম্ব চোখে দেখতে লাগলো সেই প্রস্থান। নিসার শরীরটা বিশেষ ভালো নেই শুনে রিমা এসেছিল দুপুর থেকে এই বাড়িতেই আছে বাচ্চা নিয়ে। ওর মনটাও আজ বিশেষ ভালো নেই। রুবেলের সাথে ধুমধুমার লেগেছিল গতকাল রাতে। মার দিয়ে মার খেয়ে গা এখন ম্যাজম্যাজ করছে। বিরস মুখে ও মারপিটের গল্প নিশা নাফিয়া আর সিমিনকে বলে শোনায়। এসেছিল চুল ধরতে, আমি করলাম কি জানিস? বিপদ বুঝেই দিয়েছি আগে লুঙ্গির গিট্টু ধরে টান। বেচারা লুঙ্গি সামলাতে গিয়ে চুল ছেড়েছে আমার, তখন আমি দিয়েছি দুম করে এক কিল। ওর দুঃখে জর্জরিত কথাগুলো শুনে ওকেও দুঃখ আর পেল না। তার কারণ ওর বাচনভঙ্গি। নাফিয়া হাসি চেপে রাখতে পারলেও সিমিনার নিসা পারল না। ওরা কিছুক্ষণ হাসলো পেট চেপে। নিসার ব্যথাটা অনেকটাই কমেছে দুপুরের পর থেকে। নাফিয়া বলল, ঝামেলাটা মূলত কি নিয়েছিল? আরে ইতর একটা, ও বন্ধু বান্ধবকে নিয়ে প্রচুর টাকা উড়ায়, অথচ সংসারে দিতে বললে 5 টাকা দিয়ে 10 টাকার কথা শোনাবে। আমি পারি না একটা টাকাও জমাতে। এত টাকা কামাই করেও ছেঁড়া জামা পরি বাড়িতে। সে নিয়ে কাল তর্কে তর্কে এত দূর গড়িয়েছে। মারামারি করে তো আমি একদম স্থির করেছিলাম বাড়ি থেকে নামবো, ডিভোর্স দেব। তখন আবার এসে চুম্মা চাটি খায়, পুরো পলডিবাজ। কতবার যে ডিভোর্স চেয়েও এগোতে পারিনি। হাল্লা মনটা এত নরম করলো কেন আমার, বলতে পারেন আপা? অসভ্যটাকে ছাড়তে পারি না কেন? নাফিয়া মলিন হেসে বলল, তার কি মেয়েলি কোনো দোষ আছে? আরে না, ও স্বভাবে এতটা ইতর যে কোনো মেয়ের ওর প্রেমেই পড়বে না। বাচ্চা গেল। এ তো ইতর, তবে প্রেমে পড়েছিল? তখন তো মুখোশ পড়েছিল। বিয়ের পর প্রথম রাত থেকেই মুখোশ খুলেছে। বিয়ে তো করেছিলাম একজন প্রেমিক পুরুষকে। বাসর ঘরে ওর কথাটা শুনে দেখলাম ও আস্ত খাটাস। রিমা হাসলেও নাফিয়াও কিছুক্ষণ হেসে বলল, মেয়েলি দোষ না থাকলে তবে এত ডিভোর্স করো না অল্পতেই। তাকে রাতে নিরিবিলিতে বোঝাও। বাচ্চাটা তোমাদের এসব দেখলে কি শিখবে? রাতুল এতক্ষণ নাফিয়ার কোলের মধ্যেই বসে খেলছিল প্লেন নিয়ে। নাফিয়ার হাতে পোলাওয়ের থালা, মুরগির ঝোল মাখিয়ে এক লোকমা রাতুলের মুখে দিয়ে বলল, চরিত্রহীন না হলে 2-3 বার সুযোগ দেওয়াই যায়। এগুলো আসলে তার পরিবেশগত শিক্ষা। তুমি চাইলে সময় নিয়ে শোধরাতেই পারো। মানুষ কখনো কখনো শোধরায়। কি আর শোধরালাম আপা, উল্টো দিনের পর দিন বাড়ছে ওর ইতরামি। কিন্তু দিন শেষে ছাড়তে পারি না ওকে। বড় খারাপ লাগে যখন আমাকে মা বাপ তুলে গালি দেয়। শেষে ভুলে গিয়ে রাতে আবার ওর সাথে শুই। এত নির্লজ্জ আমি। এই পর্যায়ে রিমা ঝরঝর করে কেঁদে দেয়। নাফিয়া মলিন চোখে চেয়ে আছে। বরাবর অন্যের দুঃখে সে সান্ত্বনা দিতে এগিয়ে যায়, আজ যাচ্ছে গুটিয়ে। রিমার কান্না শুনে রাতুল জড়সড় হয়ে যায়। নাফিয়া প্লেট রেখে ওকে বুকের সাথে মিশিয়ে রিমাকে বলে, হয়েছে, তুমি নিজেকে কোনোভাবেই দোষ দেবে না রিমা। বরং তোমার ক্ষমা বলে একটা বিশেষ গুণ আছে, এই জন্য গর্ব করা উচিত। এবং ওই লোকের ভাগ্য ভালো তোমার মতো মেয়েকে পেয়েছে। নিজের প্রতি কোনো রাগ রেখো না। ডিভোর্স দিলেই যে তুমি বেঁচে যাবে এমনও কিন্তু নয়। তোমার মতো আবেগে জর্জরিত মেয়েরা ডিভোর্স তো দেয়, কিন্তু পরে নিজেই নিজেকে মারে ধুকে ধুকে। সবটা ভেবে শক্ত হয়ে তোমাকে এগোতে হবে। তুমি মানসিকভাবে খুব নরম ধাঁচের মেয়ে, বুঝতে পারলাম। আগে নিজে ঠিক হও। ওর সাথে মারামারি করে সময় নষ্ট না করে বরং ওকে শোধরানোর চেষ্টা করো। সংসারটা লড়াই করার জায়গা।
নিজের সম্মান আর অধিকারের সাথে কোনোরূপ আপোষ না করে ওকে ঠান্ডা মাথায় বোঝাও, ওর সাথে মেলামেশা বাড়াও। বুঝতে পারছো কি বলছি? নিজেকে সময় দিয়ে ভাবো। রিমা চোখ মুছে মাথা নাড়ায়। নাফিয়া হঠাৎ অর্থহীন হাসি হেসে বলে, যদি পুরুষ চরিত্রহীন না হয় তবে একটু ছাড় দেওয়াই যায়, তবে মোট 3 বার দেবে। এবং অবশ্যই তোমার বাবা মা তুলে যখন গালি দেবে তখন ক্ষমা চাইতে আলটিমেট দিয়ে কথা বলা বন্ধ করে দেবে। তবে বিছানা আলাদা করবে না। আমার সংসার হয়নি দেখে ভাবো না এসব বেহুদা পরামর্শ। আমি বড় বড় কথা বলছি ভেবো না, এগুলো কিন্তু খুব কাজে দেয়। রিমা নাফিয়ার এঁটো হাতটা টেনে নিয়ে বলল, ছি ছি আপা, একদম এমন ভাবছি না। নাফিয়া রাতুলকে রিমার কোলে দিয়ে হাত ধুয়ে নেয়। দরজায় দাঁড়িয়েছিলেন শাহনাজ। এতক্ষণ দাঁড়িয়ে নাফিয়াকে দেখছিলেন এক ধ্যানে। শাশুড়ির চোখে চোখ পড়তেই নাফিয়া অল্প হেসে বলে, আম্মা কষ্ট পাচ্ছেন? আপনার ছেলেকে সুযোগ দেওয়া হয়নি তাই? আপনার ছেলের সাথে ইনজাস্টিস হয়েছে বলে? শাহনাজ জবাব দেয় না। নাফিয়া এসে নিসাকে একটা ওষুধ দিয়ে বলে, এটা খেয়ে দেখিস, ব্যথা উঠলে আমাকে খুব কাজে দেয়, কোনো সাইড ইফেক্ট নেই। নাফিয়া ঘর থেকে বেরোতে নিলে শাহনাজ ওর হাত টেনে ধরে বলল, তুই বাড়িতে না থাকলে আমাদের কি হবে? কি করব আমরা? এই পরামর্শটা দিয়ে যা। এত ভালো পরামর্শ দিতে পারিস তুই, এটাও বলে যা। নাফিয়া এসে জড়িয়ে ধরে তাকে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখেই বলে, আম্মা অভ্যাস হয়ে যাবে। কষ্ট হবে, কিছুই করার নেই, মানতে হবে। বেশি কথা বলতে গেলে নাফিয়ার ভেতরটা বিষাদে ছেয়ে যায়। সত্যি বলতে ওর এই পৃথিবীতে কে আছে? কেউ নেই। বাবা মায়ের মতো চাচা চাচি মারা গিয়েছেন, চাচাতো ভাইয়েরা সবাই বিয়ে করে সংসারী, ভাবিরাও তো বেশি আন্তরিক নয় কেউই। নিঃসঙ্গ জীবনে হঠাৎ যদি নাফিয়ার একটু সঙ্গ প্রয়োজন হয়, ওর কেউ থাকবে না দুটো কথা বলার মতো মানুষ। ও শুধু 4 দেয়ালের মধ্যে নিজের নিঃসঙ্গতা পুষবে, যে নিঃসঙ্গতাকে নাফিয়া বরাবর ভয় পেয়ে এসেছে। নাফিয়া স্বভাবত হইহুল্লোড় করা মেয়ে, একাকিত্ব চরম শত্রু। কিন্তু দিন শেষে ওটাই যেন ভবিতব্য। ওর বুকটা ধুকপুক করছে হঠাৎ। সে আওয়াজ যাতে শাহনাজ না শুনে, সেজন্য নাফিয়া পালাতে চায় এখান থেকে। দুর্বল হওয়া তো যাবেই না, একদমই না। ও বেরিয়ে যায় ঘর থেকে। ফোনটা ওর লাগাতার বেজে চলেছে, শিপ্রার ফোন। ভীষণ উৎকণ্ঠা মিশ্রিত অনুভূতি ঘিরে ফেলে নাফিয়াকে। ওপাশ থেকে শিপ্রা বলে, খোঁজ নিয়েছি রে, আসন নেই, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। নেক্সট জানুয়ারির আগে সিট পাবি না তো। কোভিডের জন্য এমন হলো। আমাদের পরের দুটো ব্যাচের অনেকেই ঘরে বসে। জানুয়ারি মানে এখনো 7 মাস। নাফিয়ার মন ছোট হয়ে এলো, কণ্ঠ মলিন হলো। শিপ্রা বলল, সুবিধা কি রে? আচ্ছা 7 মাসই তো মাত্র। এই তুই বিসিএস এর ট্রাই করবি? আমিও যাচ্ছি, আয় একসাথে প্রতিজ্ঞা নিয়ে রেশারেশি করে পড়াশোনা শুরু করে দেই। ওই প্যারা নিতে মন চায় না রে, তবু চেষ্টা করব ভাবছি। বইপত্র কিনবো কালই। আচ্ছা তবে কাল কথা হবে। আর টেনশন করিস না, 7 মাসের ব্যাপার, ধৈর্য ধর। কল কেটে নাফিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। এই পথটা তার বিশাল ধৈর্য চাচ্ছে, সে বুঝতে পারছে। ব্যাংক থেকে টাকাগুলো তুলে আগে একটা প্ল্যান করে ফেলতে হবে। তার সহায় সম্বল বলতে তো কেবল এই 2,80,000 টাকা আর একটা আংটি। এছাড়া সে শূন্য, একদম শূন্য। আগামী 7 মাস যদি তাকে বেকার বসে কাটাতে হয়, তবে তার একটা পুঙ্খানুপুঙ্খ হিসাবের খাতা দরকার। 2 পয়সা এদিক সেদিক খরচা করা যাবে না। এমনিতে মাসে মাসে কোনো না কোনো কারণে ওষুধ কিনতে হয়। শরীরের ব্যথাটা গত রাত থেকে একদম নেই, যদিও পুরোপুরি সুস্থ নয় সে। তবুও নড়ে চড়ে ঘর ঝাড়পোছ করেছে। সিমিন এসে বাদ সাধলেও শোনেনি। কাজ করা ভালো, কাজের মধ্যে থাকলে ভালো থাকছে নাফিয়া। এক ফাঁকে টিভি ছেড়ে গোপাল ভাঁড় দিয়ে দেখতে শুরু করলো। নিসার ঘরে শাহনাজ বসে গল্প করছিলেন তখন রিমার সাথে। রাতুল হাঁটি হাঁটি পা পা করে আবারও আসে নাফিয়ার কাছে। বাচ্চাটা বড় আদুরে। নাফিয়া কাজ ফেলে আবার ওকে কোলে তুলে চুমু খায়। কোমরে ব্যথা লাগলেও কোল থেকে নামায় না। আদুরে প্রাণটার সংস্পর্শে গিয়ে হঠাৎই আবার চোখ দুটো ভিজে উঠে ওর। না ওই প্রতারকের জন্য না, একটা বাচ্চার জন্য, যার অংশ বোধহয় নাফিয়ার মাঝে আর অবশিষ্ট নেই। আচ্ছা নাফিয়া কখনো মা ডাক শুনবে না? কোনো পুরুষ জীবনে না জড়িয়ে মা ডাক শুনতে পারবে সে সিদ্ধান্ত নিয়েছে একটু যখন এস্টাবলিশ হবে তখন 2-3টা বাচ্চা সে দত্তক নেবে না হয়, কিন্তু তার গর্ভ সে তো বৃথা। এই পেটে সে কোনো প্রাণকে বড় করবে না। ভাবতে ভাবতে নাফিয়া দুর্বল হয়ে পড়তে চায়। রাতুল নাফিয়াকে কিছু একটা বলতে চাইছে। নিজেকে সামলে নিয়ে চোখের কোণে জমা চিকচিক জল মুছে নাফিয়া বাচ্চাটাকে বলে, ও লেলে দুধু খাবে তুমি? দাঁড়াও, মাকে ডাকছি।
ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। এই বিকেলে অসময়ে আবার কে এলো দেখতেই নাফিয়া নামলো নিঃসংকোচে কদমে। আসলেও ক্ষণে ক্ষণে নিজেই ভুলে যায় ও এ বাড়ির প্রাক্তন। একদম নিচে গিয়ে মাথায় ঘোমটা টেনে হাট করে খুলে দিল সদর দরজা। দরজা খুলে অসীমকে দেখে নাফিয়া একটা বিকট চিৎকার দিয়ে উঠল। বুকে হাত চেপে হাঁপাচ্ছিল অসীম। তাকে ধরে রেখেছে সাউকি আর মিলের ম্যানেজার। ভীষণ অসুস্থ লাগছে তাকে। শাহনাজ নিচে নেমে এসে অস্থির হয়ে উঠলেন। এসব কখন হলো, কিভাবে? সাউকি জবাব দিতে পারছে না, শুধু আর চোখে নাফিয়ার দিকে তাকাচ্ছে। বারবার কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। নাফিয়া একটু রাগ দেখালো। এই তোর ব্যাপার কি রে? আব্বার এই অবস্থা কেন? বুকে ব্যথা বেড়েছিল? হাসপাতালে আছে কি জন্য? তুই বোকা নাকি? এখানে নিয়ে এলি কেন? কল করলি না কেন? অসীম শুধু চেয়ে থাকেন নাফিয়ার মুখের দিকে। তার চোখের অসহায়ত্ব নাফিয়াকে আরো উদ্বিগ্ন করে তোলে। আবার ধমকায় সাউকিকে। বলবি কি হয়েছে? সাউকি বিরস মুখে হাতের ফোনটা বাড়িয়ে দেয় নাফিয়ার দিকে। নাফিয়া অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো শাহেদ বাবা ভাইয়ের সাথে সমানে তর্কাতর্কি চালিয়ে যাচ্ছে, ধাক্কাধাক্কি করে যাচ্ছে। এই ভিডিওটা সেদিনকার, যেদিন শাহেদ হসপিটালে গিয়েছিল। গোপনে কেউ ধারণ করেছে। একটা ফেক আইডি থেকে আপলোড হয়েছে এবং শিরোনাম বরগুনায় কলেজে প্রফেসর পরকীয়ায় লিপ্ত, স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে। ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু আইডিতে। নাফিয়া থ হয়ে দেখলো কিছুক্ষণ। ওর হাতের আঙ্গুল কাঁপলো। আবার কাপা আঙ্গুলে ঢুকলো কমেন্ট সেকশনে। দেখতে পেল নানান লোকের টিটকিরি। বেশিরভাগ বরগুনারই হবে যারা এই তালুকদার পরিবারকে চেনে। তবে এই টিটকিরিটা যতটা শাহেদের বিরুদ্ধে ছিল তার চেয়ে বেশি ছিল অসীমের বিরুদ্ধে। একটা কমেন্ট, আরে এই লোকের ছেলেগুলো তো নাম করা লুচ্চা লাফাঙ্গা সব। এবার জুতা পরলিনি মুখে মেজো আর ছোট ছেলের কীর্তিতে। এখন আবার বড় ছেলে এমন করছে। এই লোক আবার খুব নীতিবানের মতো অন্যায়দের গান দিয়ে বেড়ায়। শালা ভণ্ড কোথাকার। নাফিয়ার মুখ থেকে রক্ত সরে যায়। হাঁসফাঁস করে উঠে সাউকি বলে উঠল, এটা দেখার পর থেকে আব্বু অসুস্থ বোধ করছে। ম্যানেজার কাকা আমাকে ডেকে নিল। অসীম নাফিয়াকে কাতস্বরে বলে ওঠেন, তোর হাই লেগেছে দেখলি? নাফিয়া অসীমের দিকে তাকায়। এবার এগিয়ে গিয়ে অসীমের দুটো হাত ধরে ছটফটিয়ে বলে, এসব আমি চাইনি আব্বা, একদম চাইনি। আপনার সম্মানে আঘাত লাগে এমন কিছুই আমি চাইনি। এগুলো কে ভিডিও করেছে আমি জানি না। আরে ধুর, এ কি নতুন রে? তুই উতলা হোস না। আর হিউমিলিয়েশন তো কেবল শুরু। আমি আসলে ভীষণ খুশি, কিন্তু আফসোস এসব তুই তোর 6টা বছর ফিরে পাচ্ছিস না। আর এ আমার আজীবনের আফসোস রে মা। আমার বাকি থাকা মান ইজ্জত বেঁচে যদি তোর 6টা বছর ফিরিয়ে দিতে পারতাম, তবে আর কিছুই চাওয়ার ছিল না আমার এই জীবনে। শাহেদ আজ কলেজে যাওয়ার পরে ঘটনাটি ঘটে। ছুটি ক্যান্সেল করে স্বাভাবিক ছন্দে ক্যাম্পাসে পা রাখার সাথে সাথে সবকিছুর অস্বাভাবিকতা টের পায়। সকলের কৌতূহল মেশানো অদ্ভুত দৃষ্টি পেরিয়ে অফিস রুমে ঢুকতে সব থেকে বড় ধাক্কাটা সে খেয়েছে। ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর উত্তম সাহা এগিয়ে এসে দেখালো তার ফোনটা। শাহেদ নির্বাক দাঁড়িয়েছিল প্রায় আধা ঘন্টা। ওর দিকে ঘূর্ণায়মান ছিল শয়ে শয়ে দৃষ্টি। যারা ছাত্রী, যাদের কাছে শাহেদ স্যার ছিলেন একজন পিতৃতুল্য মানুষ। কত অভাবী স্টুডেন্ট যাদের শাহেদ বিনা টাকায় টিউশনি পড়ায়, তারা হতবাক চোখে দেখছিল তাদের অতি সম্মানীয় শাহেদ স্যারকে, যে কিনা পুতুলের মতো বউ রেখে পরকীয়ায় মজেছে। শাহেদ এক মুহূর্ত আর দাঁড়াতে পারেনি ওখানে। সবকিছু ছেড়ে ছুড়ে আবার এসে অ্যাপার্টমেন্টে ঢুকেছে। পুরো শরীর ছেয়েছে বিষ জ্বর। আবার বাইরে থেকে দরজার বেল টিপছিল অমৃতা। সে কি উন্মাদনা তার! শাহেদ ক্লান্ত হাতে দরজার নব ঘোরানোর সাথে সাথে যেন দরজা ভেঙে পড়েছে ওর ধাক্কাতে। অমৃতা ভেতরে ঢুকে রাগান্বিত চোখে চেয়ে দেখলো কিছুক্ষণ। শাহেদকে চেঁচিয়ে বলে, সমস্যা কি তোমার? এত বড় একটা ব্লান্ডার হয়ে গেল কিভাবে শাহেদ? তুমি সতর্ক থাকবে না? এই কেমন বেখেয়ালিপনা তোমার? কে ভিডিও করেছে? শাহেদ জবাবে শুকনো হাসি দিয়েছে শুরুতে, তারপর অস্ফুটে বলে, ঠিক আছে তো, এসব তো হবার ছিল। নার্ভাস হচ্ছ কেন? আমরা তো এর আগে টিভিতেই এসেছিলাম। নাকি নাফিয়ার জন্য পাগলামি করেছি দেখে খেপে যাচ্ছ? আসল সমস্যা বলো। অমৃতার রাগ ধরে যায়। টিভিটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এটা হবার কথা ছিল না। মানুষ অহরহ 2 বিয়ে 3 বিয়ে করে, আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে 3 বউ সামলেই থাকে। তোমার মতো বেয়াক্কেলে আচরণ কেউ করে না। ওভাবে পাগলামি করেছিলে কেন? নাফিয়ার জন্য হাসপাতালে গিয়ে একটু শান্ত থাকা যেত না? অমৃতা, স্টপ আই সেড। তুমি অসুস্থ, নয়তো আমি তোমাকে এই কথাটা বলার জন্য একটু স্পেয়ার করতাম না। শি ওয়াজ মাই ওয়াইফ।
যে আমার মৃত সন্তান পেটে নিয়েছিল। শাহেদের গলা কাঁপতে দেখে অমৃতা আরো ক্ষেপে উঠে তাচ্ছিল্য নিয়ে বলে, ও ওর জন্য এত প্রেম আমার কাছে আসার আগে ফিল করনি, তাই না? করেছি, অবশ্যই করেছি। তবে আমি চরিত্রহীন যে, তাই নিজেকে সামলাতে পারিনি তোমাকে দেখে। আবার হয়েছে, লালসা জেগে উঠেছিল আমার। এবার আমার মুখে থুতু দিয়ে প্লিজ সামনে থেকে যাও, গিয়ে রেস্ট নাও। অমৃতা দম বন্ধ করে মিনিট খানেক চেয়ে রইল, পরপর গর্জে উঠল, আমি তোমার লালসা, ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না ওই সময়? ডিড আই লুক লাইক এ হোর অ্যাট দ্যাট টাইম, আ প্রস্টিটিউট? বলো, জবাব দাও। আমি লালসা ছিলাম কেবল ওই রাতে? এত বড় কথাটা তুমি ধুম করে বলে দিতে পারলে? শাহেদ ক্লান্ত, আর চালিয়ে নিতে পারছে না নিজের পাপের কেচ্ছা। গিয়ে বিছানায় শুয়ে পড়ল টান টান হয়ে। আর অমৃতা ছলছল চোখে শাহেদকে দেখছিল। ও হঠাৎ ভীষণ কষ্ট পেয়েছে। নিজের সতীত্ব বিলিয়ে দেওয়ার সময় একটুও মনে হয়নি শাহেদ ওকে কেবল লালসার বশে স্পর্শ করেছে। ও তো জানে শাহেদের পাগল করা ভালোবাসা চিরস্থায়ী ওর প্রতি। তাই তো নিজেকে সস্তা বানিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল একজন বিবাহিত পুরুষকে। পুরুষ মানুষ এমন কেন? এই কি সেই শাহেদ, সেই ইউনিভার্সিটির গিটারিস্ট, সহজ সরল শাহেদ? অমৃতার বিশ্বাস হচ্ছে না। সাত ইন্টারভিউ দিতে পারেনি। বাবার খবরটা শুনে ওই সময় বাইক ঘুরিয়ে বরগুনার পথ ধরেছে এবং সর্বোচ্চ গতি বাড়িয়ে 1 ঘন্টায় এসে থেমেছে তালুকদার ম্যানশনের গেটে। রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে ভেতরে ঢুকছে সাদ। অসীম এর ঘরে ঢুকে বাবাকে ওভাবে নির্জীব হয়ে শুয়ে থাকতে দেখে শুরুতে গিয়ে হাত দুটো ধরলো আগলে, উদ্বিগ্ন হয়ে বলল, একদম দেখবেন না ওসব কমেন্ট হবেন। ওসব আপনাকে দেখতে কে বলেছে? ওসব আপনাকে দেখতে কে বলেছে? মানুষ 7 দিন এসব করে এমনিতেই চুপচাপ হয়ে যায়। দেখেন না, যে কোনো ভাইরাল ইস্যুর মেয়াদ 7 দিন থাকে। এই আপনি আপনার ফোন দিন তো আমার কাছে। দেখবেন না, দেখবেন না ফোন করে দিন দিন বলছি। নাফিয়া আগেই সরিয়ে রেখেছে অসীমের ফোন। সাদ আরো বেশি উতলা হয় বাবার জন্য। সাউকি ডাক্তার ডাকতে গিয়েছে তখন। অসীম বিছানায় শুয়ে ক্রমাগত দীর্ঘশ্বাস ছাড়ছেন। মাথার কাছে শাহনাজ, সেমিনার, নিসা যে যার ঘরে পড়ছে। না, দেখতে দাও, আমাকে দেখতে দাও। আর পিতৃত্বের কালি আমার মুখে মানাবে না, দেখতে দাও। সাদ চুপচাপ হাত বুলিয়ে দেয় বাবার মাথায়, ধীর গলায় বলে, এই সময়টা কেটে যাবে আব্বু, ধৈর্য ধরুন। আমার যদি ছেলের পরিবর্তে কতকগুলো মেয়ে থাকতো আজ। অসীম হাহাকার মিশ্রিত এই বাক্যটা সাদের মস্তিষ্ক তোলপাড় করে দিল মুহূর্তেই। বাবার কাছে পুত্র হিসেবে নিজেদের অবস্থান আরো একবার উপলব্ধি করে লজ্জায় মিশে গেল মাটিতেও। ভেঙে এলো শরীর। এতটা হীন তারা যে আব্বু তাদের অস্তিত্ব নিয়ে আফসোস করছেন, এই সত্যিটুকু সাদকে পীড়া দিল। বুক জ্বলুনিতে জমে গেল। সাদ বিষণ্ণ চোখে চেয়ে রইল বাবার মুখের দিকে। অসীম বলে যেতে লাগলো, আমার তবে একটা নির্বিলি জীবন হতো বলো, নির্ঝাপটা। সাদ বাবার ছলছল চোখ দুটো থেকে তার দৃষ্টি নামায় না। সময় গড়ায় সময়ের নীতি অনুসরণ করে। অসীম বলতে বলতে থেমে যান। সাদ সেই মুহূর্তে বাবার হাত দুটো আরো বেশি শক্ত করে ধরে বলে, আচ্ছা সব বাদ দিন, বলুন আমার থেকে কি চান, বলুন বলুন। আচ্ছা আমি দোকানে বসলে আপনার মনে হবে না এমন একটা ব্যাটা ছেলে আমার দরকার ছিল? মনে হবে না? মনে হবে? অসীম চুপ করে আছেন। সাদ অস্থির হয়, শ্বাস ফেলে বলে, আপু রাজনীতি বেছে নিয়েছিলাম মহৎ নিয়তেই, তবে সেটাই পচা কাটে ছিটকে আমার কাঁধে এসেছিল। আপনি বেইজ্জত হলেন, আমার মতো ছেলের উপর থেকে ভরসা খাওয়ালেন। একটা সময় আমি রিয়েলাইজ করলাম নিজের জগতে কিছু করতেই হবে, যাতে জীবনে কখনো আর 5 জন লোক বলার সুযোগ না পায়। আরে ওই ছেলেকে তোর বাপ মানুষ করতে পারেনি, বাপের করা সম্পদ খুঁটে খেতে হচ্ছে। এছাড়া কোনো গতি নেই, যোগ্যতা নেই। আব্বু আমার এক রকমের কারণ আপনার প্রতিষ্ঠানের মালিকানা না পেয়ে কর্মচারী হওয়ার প্রতি অনীহা নয়, আমার সমস্যা ছিল অন্যখানে। আমি অবশ্যই আপনার কর্মস্থলকে সম্মান করি, অবশ্যই অবশ্যই। আমি লাট সাহেবের বেটা মানিকতা নই, আমি তো অসীম তালুকদারের ছেলে, যে লোক এত এত সম্পত্তি গায়ে খেটে করেছে। অসীম চুপ হয়ে আছেন, একেবারে মনোযোগী এক শিশু যেন। নাফিয়া শাহনাজ এক পাশে দাঁড়িয়ে সাদের কথায় মুচকি মুচকি হাসছে। সাদ বাবার হাতটা ছাড়িয়ে এবার মাথায় বুলায়, আবার দরাজ গলায় বলে, শুনুন, আমি আপনার ব্যবসা দেখব এখন থেকে, বুঝছেন? কিন্তু আমি বরগুনাতে কোনো চাকরি পেলে পাশাপাশি সেটাও করব। আমাকে কয়েকটা মাস সময় দিন। আপনি আমাকে কথা দিন, চারপাশের সব ঝামেলা থেকে দূরে তো থাকবেনই, এই কাজবাজ থেকে দূরে থাকবেন। যে কোনো সমস্যা আমি দেখব, আমি আছি। আমি মাঝে মাঝে ক্যাশও বসবো, মাঝে মাঝে কাস্টমারদের লোহা মেপে দেবো, মাঝে মাঝে মিলে গিয়ে কাজে হাত দেবো, মাঝে মাঝে কনফেকশনের দোকানে গিয়ে কাস্টমারদেরকে কেক পার্সেল করে দেবো। আপনার মধ্যে ঘুরে ঘুরে কাজ করব, আমার একটুও মান যাবে না, ঠিক আছে? আপনি একটু ভরসা রাখুন। অসীম কেন জানি একটু স্থির হলেন। আসলে বৃদ্ধ বয়সের একটা গোপন সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই বয়সটাতে সবাই তাকে বটগাছ ভাবলেও সে একজন শিশুর মতো ছটফটে অসহায়। একজন অভিভাবকের প্রয়োজন তারও আছে, কিন্তু অসীম ভাবতে পারছে না তার সর্বোচ্চ কুলাঙ্গার ছেলেটি তার অভিভাবকত্ব নিতে চাইছে। এই মস্করা করছে না তো? সাদ বাবার গায়ে চাদর টেনে দেয়, ধীর গলায় বলে,
কাল ঘুরিয়ে দেও সব দোকানে। তবে প্লিজ মাঝে মাঝে সব করতে পারলেও মাঝে মাঝে আপনার মতো লুঙ্গি ফতেও পরে চলতে পারবো না। আই নিড প্রপার ড্রেস টু মেনটেন আপ পোস্ট অফ অ্যাডমিন। ওকে, এটা নিয়ে খিসখিস করতে পারবেন না, ঠিক আছে? এবং 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 আমি আমার সাধ্যমতো করব। আমার ভুল নিয়ে বেশি কথা শোনানো যাবে না, ঠিক আছে? অসীম বাচ্চাদের মতো মুচকি হাসলো হঠাৎ। নাফিয়া শাহনাজ এতক্ষণে হাসলো শব্দ করে। পরিবেশটা আবার আগের দিনের মতো। শাহেদের ভাইরাল হবার ব্যাপারটি অসীমের দুশ্চিন্তার কেন্দ্রবিন্দু থেকে বেরিয়ে গিয়েছে। নিশ্চিত হয়ে সাদ টায়ার নট আলগা করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। নিজের ঘরে ঢুকে নিসাকে পড়তে দেখে অল্প হেসে বলল, ইন্টারভিউটা দেয়নি যান, তোমার হাজবেন্ডের বেকারত্ব আরো কয়েকটা মাস বেড়ে গেল। নিসা উঠল, সাদের ট্রাউজার টোয়ালে সব বের করতে করতে বলল, আমি শুনেছি আপনি বাবার দোকানে বসবেন, ওটাই করেন প্লিজ। আমার স্বামী বেকার হলে সমস্যা নেই, দোকানদার হলেও সমস্যা নেই, চাকরিজীবী হলেও সমস্যা নেই, শুধু টাকাটা যেন সৎ পথে আসে। আমার বেশি কোনো চাহিদা নেই তো। বছরে 2 ঈদে 2টো জামা আর 3-4 মাস পর পর ঘরে পরার 2টো জামা, নিভিয়া ক্রিম আর পন্ডস ফেস ওয়াশ, এই তো। টাকা পয়সা এত মেটার করে না। সাদ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে চেয়ে থেকে একটানে নিসাকে কোলে ফেলে বলল, উরে বাস, কত বড় বড় কথা। কিন্তু ম্যাডাম, বাস্তবতা বোঝেন? বাস্তবতা হচ্ছে বাচ্চাদের ফর্মুলা দুধ, বাচ্চাদের খরচা, বাচ্চাদের পড়াশোনা। বাচ্চারা তো তাদের মায়ের মতো এত উদার নাও হতে পারে। ওরা বলবে, এই ইউজলেস ড্যাড, ইউ ফোকেননি, নিজের বাপেরটাকে বসে বসে গিলছো। আমাদের জন্য কি রেখেছো? আমাদের জন্য রেখেছো কি তোমার ইনকামের? নিসা একটু লজ্জা পেল, চোখ নামিয়ে হাসলো। ও আসলেই বাচ্চা সংক্রান্ত বাস্তবতার কথা এখনো ভাবেনি। আসলেই তো এত বড়লোক বাড়ির ছেলের বাচ্চারা তার বাবাকে উপার্জনহীন হিসেবে জানবে? না না, লোকটার নিজের যোগ্যতার সবসময় সবখানে চেষ্টা করা উচিত। সাদ ওর কানের লতিতে কামড় কেটে দিয়ে বলল, কোনো কিছুতে সমস্যা নেই, আমি গুন্ডা, বেকার, দোকানদার, কোনো কিছুতে নেই। এত উদার তুমি? নিসা নাকের পাটা ফুলিয়ে শ্বাস ফেলে মাথা নাড়ে দুষ্টু হাসি হেসে। সে খুব উদার। সাদ আবার হেসে আদর মাখা কামড় কাটলো ওর আরেকটা কানের লতিতে। ঠিক সেই মুহূর্তে ঘর কাঁপিয়ে চেঁচিয়ে উঠল নিসা। সাদ কপাল কুঁচকে বলল, একদম এক্সেস, সবাইকে জানিয়ে দাও। বোকা কোথাকার, একটু চুপ থাকা যায় না? এত শিখিতে তবু। নিসার ঘাম ছুটেছে শরীরে, আবার সে অসহ্য পীড়া। কণ্ঠ থেকে ফুরিয়ে যাচ্ছে কথা। ও পেট চেপে ধরে শুধু কোনো মতে বলল, ওই ব্যথা। সাদ আহাম্মকের মতো চেয়ে রইল। পরপর রাগে নিজের গালে নিজেই চড় মারল মেয়েটাকে অহেতুক ধমকানোর জন্য। যন্ত্রণা কাতর শরীরটা বুকের মাঝে মিশিয়ে পাগল হলো। নাফিয়াকে শাহনাজকে ডাকলো উঁচু গলায়। ওরা এলো। এদিকে নিসার চিৎকারে ভারী হয়ে উঠেছে চারিপাশ। শাহনাজ মেয়েটাকে জড়িয়ে ধরে স্থির রাখতে পারছিলেন না। ওর ভাবগতিক দেখে নাফিয়া রক্তশূন্য মুখে সাদকে বলল, মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইট, ভয়াবহ অবস্থা, চলো বেরিয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।